প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তাহলে টপিক টু, আমাদের আজকের আলোচনার বিষয় ফাইলিং ক্রিমিনাল কেসেস, অর্থাৎ ফৌজদারি মামলা দায়ের। আমরা সিপিসির মধ্যে দেখেছি কিভাবে দেওয়ানি মামলা দায়ের করা হয় এবং দায়ের করার পর থেকে ধীরে ধীরে স্টেপগুলো কোন দিকে যায়। তো ফৌজদারি মামলার দায়েরেরও পদ্ধতি আছে, অর্থাৎ কোথাও যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেখান থেকে মামলার উৎপত্তি কিভাবে হবে, সেটাই আজকের আলোচনার বিষয়। কি কি পদ্ধতিতে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়, ওই সব পদ্ধতির প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা করুন। অর্থাৎ ফাইলিং এর ক্লাসিফিকেশন প্লাস সেগুলোর প্রধান যে বৈশিষ্ট্য, কারণ বৈশিষ্ট্যের ভিত্তিতেই কিন্তু ভিন্ন ভিন্ন ক্লাসিফিকেশন হবে। তো প্রথমে এই প্রশ্নটা যদি 10 নম্বরের জন্য হয় বা 7, 8, 9 নম্বরের জন্য হয় তাহলে প্রশ্ন একটু বড় হবে। আর প্রশ্ন বড়, বেশি নম্বর পাওয়ার জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, একটু ভূমিকামূলক বক্তব্য দিতে হবে। তো প্রথমেই যে লেখাগুলো আছে এগুলো ভূমিকামূলক বক্তব্য, এইটা খুব জরুরি না, তবে বেশি নম্বরের জন্য আসলে এই অংশটুকু নিজের ভাষায় আপনারা দিতে পারেন। এখানে আমি আমার মতো করে দিয়েছি, আপনারা হুবহু লিখলেও হবে, কিন্তু যদি মনে করেন যে বানিয়েও লিখবে অংশটুকু, তবুও লেখা যায়। তো ব্যক্তির অধিকার ও সম্পত্তির অধিকার ব্যতীত যে কোনো অপরাধ ফৌজদারি মামলার অন্তর্ভুক্ত। তাহলে কোনো ব্যক্তির অধিকার এবং সম্পত্তির অধিকার, এটা আমরা ইতিপূর্বে শিখেছি যে এটা সিভিল মামলার বিষয়বস্তু, অর্থাৎ দেওয়ানি মোকদ্দমার বিষয়বস্তু। তো এটা ব্যতীত অন্যান্য যতগুলো অপরাধ হবে সেগুলো থেকে অবশ্যই ফৌজদারি মামলার উৎপত্তি হবে। বাংলাদেশের বিচার ব্যবস্থায় রাজনৈতিক হাঙ্গামা, যেটা আমাদের বাংলাদেশে খুব লেগে আছে, ব্যক্তির জীবন হরণ বলতে তাকে মেরে ফেলা, কোনো ব্যক্তির প্রাণ নাশ করা, অর্থ সম্পদ লুটপাট ও যৌন হয়রানির অপরাধে ফৌজদারি মামলার ব্যবহার সবচেয়ে বেশি। তাহলে বাংলাদেশের রাজনৈতিক হাঙ্গামা, ব্যক্তির জীবনহরণ মানে মার্ডার বা কালপিবুল হোমিসাইড, এইগুলো এবং যৌন হয়রানি, এই ধরনের অপরাধ বেশি। এক কথায় চুরি, ডাকাতি, খুন, জখম, প্রতারণা, দস্যুতা, লুটপাট, বিস্ফোরণ, ধর্ষণ, অপহরণ, বেআইনি সমাবেশ, যৌন হয়রানি, জালিয়াতি, মিথ্যা সাক্ষ্য প্রদান প্রভৃতি অপরাধে যেসব মামলা দায়ের করা হয় তাকে ফৌজদারি মামলা বলা হয়। তো এই যে কয়েকটি অপরাধের নাম বললাম, এগুলো আপনারা পেনাল কোড থেকে জেনে এসেছেন, পেনাল কোডের বাইরেও দু একটা অপরাধের কথা উল্লেখ করেছি। আচ্ছা, তো এই শব্দগুলো নিশ্চয়ই আপনাদের মনে থাকবে, কারণ এগুলো আপনারা অলরেডি পেনাল কোডে পড়েছেন। এসব মামলায় দোষী সাব্যস্ত হলে জেল জরিমানা, যাবজ্জীবন কারাদণ্ড এবং মৃত্যুদণ্ড হয়ে থাকে। প্রকৃতপক্ষে ফৌজদারি মামলাকে দুই ভাগে ভাগ করা হয়, একটি আমলযোগ্য মামলা, অন্যটি আমল অযোগ্য মামলা। তার মানে একটি কগনিজেবল অফেন্স এবং অন্যটি নন কগনিজেবল অফেন্স। আবার আমলযোগ্য মামলাকে দুই ভাবে ভাগ করা হয়, একটি জিআর বা পুলিশি মামলা এবং অন্যটি সিআর বা নালিশি মামলা। তাহলে এই যে মামলাটা সরাসরি আমলে নেওয়া হবে সেটা আবার দুই প্রকার, একটা পুলিশের কাছে জিআর মামলা মানে জেনারেল রেজিস্টার কেস, যেটা পুলিশি মামলা বলা হয়, এবং অন্যটি হচ্ছে সিআর বা কমপ্লেন্ট রেজিস্টার কেস, যেটা ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা হয়। এখন যদি আপনারা আইনের স্টুডেন্ট না হয়ে একজন সাধারণ মানুষ, যে আইন জানে না, তার দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি যে আপনার সাথে বা আপনার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের বা পরিচিত কোনো ব্যক্তির সাথে বা আপনার মহল্লায় যদি কোনো অপরাধ হয়, তাহলে তিনি কি করবেন? তিনি হয় পুলিশের কাছে যাবেন, না হলে কোনো অ্যাডভোকেটের কাছে যাবেন। অ্যাডভোকেটের কাছে যাওয়ার কারণ কি? পরামর্শ নিতে, যে আমি কি করব। তখন অ্যাডভোকেট হয়তো বা পরামর্শ দিবে, আপনি পুলিশের কাছে গিয়ে থানায় মামলা করতে পারেন, অথবা আপনি অ্যাডভোকেটের মাধ্যমে কোর্টে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে মামলা করতে পারেন, এই পরামর্শ দিতে পারে। তো এই স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমরা বুঝতে পারছি পুলিশের কাছেও মামলা করা যায়, আবার
অ্যাডভোকেটের মাধ্যমে ম্যাজিস্ট্রেটের কাছে কোর্টে এসেও মামলা করা যায়। তো অ্যাডভোকেটের কাছে আসলে অনেক অ্যাডভোকেট কি করবেন, যে পুলিশের কাছে গেলে যেহেতু পুলিশের কাছে মামলা দেওয়াটা খুব মানে স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে, যদি সিরিয়াস মামলা হয় তাহলে পুলিশ এমনিতেই মামলা নেয়, আর যদি সিরিয়াস মামলা না হয় তাহলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। এটা বাস্তবতা। এই কারণেই অনেকে আছে যে একটু খরচ হলে অ্যাডভোকেটের ফি দিয়ে আদালতে দাঁড়িয়ে মামলা করা, মানে কোর্টে মামলা করা। এটা অনেকের সিদ্ধান্ত নেয়। তো সেগুলো আমরা দেখবো আজকে। ফৌজদারি মামলা দায়ের করার পদ্ধতি কি কি, এইগুলো আপনারা যদি আশেপাশে দেখেন বা যদি কোর্টে দু একদিন যেয়ে থাকেন তাহলে এগুলো ভালোভাবে জানার কথা। ফৌজদারি মামলা থানা অথবা আদালত দুই জায়গায় করা যায়। মানে পুলিশ স্টেশনেও করা যাবে, যেটাকে থানা বলা হয়, আবার আদালতেও করা যাবে। যখন একটি মামলা থানায় দায়ের করা হয় তখন তাকে বলা হয় জেনারেল রেজিস্টার বা জিআর মামলা। আর যখন আদালতে দায়ের করা হয় তখন তাকে বলা হয় কমপ্লেন্ট রেজিস্টার বা সিআর কেস বা নালিশি মামলা। তাহলে থানায় যেটা করা হচ্ছে সেটা জিআর বা পুলিশি মামলা, আদালতে যেটা করা হচ্ছে সেটা সিআর বা নালিশি মামলা। কারণ সি সিআর এর সি মানে হচ্ছে কমপ্লেন্ট, আর কমপ্লেন্ট মানেই হচ্ছে নালিশ। তো যিনি নালিশ করেন তাকে বলে নালিশকারী অথবা ফরিয়াদি। মনে রাখবেন, সিভিল মামলায় যিনি মামলা করছেন তাকে বাদী বলা হচ্ছে, যাদের বিরুদ্ধে করা হচ্ছে তাদেরকে বিবাদী বলা হচ্ছে। ক্রিমিনাল মামলায় যারা মামলা করে আমরা প্রচলিত অর্থে তাদেরকেও বাদী বলে থাকি, এবং অনেক সময় কমপ্লেন্টে বাদী লিখে থাকি, বাদী বনাম আসামি। কিন্তু আসলে এটা বাদী না হয়ে হবে ফরিয়াদি বা নালিশকারী বনাম আসামি। এখানে বিবাদী বলার সুযোগ নাই। আমি অনেক আইনজীবীকে দেখছি বিবাদী বলে ফৌজদারি মামলা, তারপরেও লেখে যে অমুক অমুক বিবাদী। আবার একটা এফআইআর বা সিআর, সরি জেনারেল রেজিস্টার বা জিআর মামলা, জিআর মামলার এজাহার থাকে, এজাহারের উপরে এজাহারটা অনেকটা অ্যাপ্লিকেশনের মতন, যেটা ওসি বরাবর লেখা হয়, কোনো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর একটা দরখাস্ত, যেটা এজাহার হিসাবে নেওয়া হয়। এবং এর উপরে একটা কাভার পেজ থাকে যেটাকে এফআইআর বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয়। আপনারা মোটামুটি সবাই অন্তত দেখেছেন যে প্রাথমিক তথ্য বিবরণী, যেটাকে এফআইআর বলা হয়, সেটা প্রথম পাতা বা কাভার পেজ, তার নিচেই থাকে এজাহার, এবং এরপরে অন্যান্য ডকুমেন্ট গুলো থাকে মামলার। তো এই হচ্ছে বিষয়। তো আমি নিজে কখনো মানে খুব একটা বাদী লিখি না, ফরিয়াদি লিখি এবং আসামি লিখি, বা নালিশকারী আসামি লিখি। ফরিয়াদিটাই বেশি বলা হয়, কিন্তু মামলায় হিয়ারিং করতে গেলে মুখে বাদী চলে আসে। মানে বাদী বলে বলে অভ্যস্ত, সিনিয়রদের মুখ থেকেও বলে অভ্যস্ত। অতএব আদালত বোঝেন যে আমি ম্যাজিস্ট্রেট কোর্টে দাঁড়িয়ে বা দায়রা জজ আদালতে দাঁড়িয়ে, অর্থাৎ কোনো ক্রিমিনাল কেস হিয়ারিং এর সময় বাদী বলতে আমি কমপ্লেনেন্ট বা নালিশকারী বা এজাহারকারীকেই বোঝাচ্ছি। ফৌজদারি কার্যবিধি 1898 এর বিধান অনুযায়ী এসব মামলা দায়ের করতে হয়। তাহলে এই যে দুই ধরনের মামলা দায়ের করা হয় সেটা কিন্তু সিআরপিসি অনুসারে হয়। তাহলে একটু আগেই আমরা দুই ধরনের মামলার কথা জানলাম, সেগুলো একটু সামান্য সবিস্তারে জানার চেষ্টা করব। একের কতে বলা হচ্ছে জিআর মামলা। আপনারা ব্র্যাকেটে দিয়ে দিতে পারেন ইংরেজিতে জেনারেল রেজিস্টার কেস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর লিখিত এজাহার দায়েরের মাধ্যমে জিআর মামলা সূচনা করা হয়, অলরেডি যেটা বললাম আমি। কোনো কোনো ধরনের বিলম্ব না করে অপরাধের শিকার ভুক্তভোগী নিজে বা অন্য কেউ এই এজাহার দায়ের করতে পারবেন বা পারেন। ভুক্তভোগী মানে যার সাথে অপরাধটা হয়েছে, যার গায়ে হাত তোলা হয়েছে, যাকে মারপিট করা হয়েছে, তিনি নিজেই মামলা করতে পারেন, অথবা তার পক্ষে তার কোনো আত্মীয় স্বজন মামলা করতেই পারে। এবং এই যে ভুক্তভোগী বা আমরা সাধারণত ভুক্তভোগীর ইংরেজিটাই বেশি প্রচলিত, ভিকটিম। যিনি ভুক্তভোগী, যিনি অপরাধের শিকার হয়েছেন, তিনি ভিকটিম। এই ভিকটিম নিজেই অধিকাংশ ক্ষেত্রে মামলা করেন। যেমন কোন স্ত্রী, তার কাছে যদি তার স্বামী যৌতুক চায় তাহলে যৌতুকের মামলায় অধিকাংশ ক্ষেত্রে 99% মামলাতে আমরা স্ত্রীকেই বাদী করি। অনেক সময় স্ত্রী মামলা করতে না চাইলে তার পক্ষে তার মা বা বাবাও অনেক সময় বাদী হয়। আবার এরকমও হয় যে বিয়ে হয়েছে নাবালিকা,
কোনো সিচুয়েশনের কারণে বিয়ে হয়ে গেছে, তো নাবালিকা যেহেতু মামলা করতে পারবে না, কিন্তু বিয়ে হয়ে গেছে, তার কাছে যৌতুক চাচ্ছে তার স্বামী, তখন তার মা বা বাবা, তাকে আমরা মামলার মানে বাদী করে দিই। বাদী বলতে ফরিয়াদি করে দিই এই তার মানে কন্যা সন্তানের পক্ষে। তো এভাবে করা যায়। তবে কোনো আত্মীয় যদি না হয়, মানে কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট নাই, মানে কেউ হয় না ভুক্তভোগীর সাথে, ভিকটিমের সাথে কোনো রিলেশনই নাই, এই ক্ষেত্রে কিন্তু মামলা সাধারণত করা যায় না, যেটাকে লুকাস স্ট্যান্ডি বলা হয়। তার মানে তার কোনো ব্যক্তিগত কি নাই, স্বার্থ নাই, সেই ক্ষেত্রে কিন্তু মামলা করা যায় না জেনারেলি। তবে জনগণের স্বার্থে ব্যাপক মানুষের যদি ক্ষতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু পিআইএল মানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বলে একটা বিষয় আছে, যেটা রিটের মাধ্যমে করা হয়। হাইকোর্টে রিট করে ফেলে। অনেক মানুষের স্বার্থ নিয়ে যখন সেটা জড়িত হয়, তখন নিজের ব্যক্তিগত স্বার্থ না থাকলেও একটা গ্রুপ অফ পিপলের জন্য এই পিআইএল বা রিট করা হয়, যেটা হাইকোর্টে রিট করতে হয়। আপনারা সবাই জানেন, রিট করতে হলে অবশ্যই মৌলিক অধিকার ভঙ্গ হতে হবে। আমাদের সংবিধানে যে মৌলিক অধিকারগুলো আছে, সেই মৌলিক অধিকার যদি ভঙ্গ হয় অনেকগুলো মানুষের, সেই ক্ষেত্রে কিন্তু রিট করা যায়। রিট একজন ব্যক্তির জন্য করা যায়, আবার অনেকগুলো মানুষের জন্য করা যায়। যদি একক ব্যক্তির কোনো ক্ষয়ক্ষতি হয়, তাহলে তিনি রিট করতে পারেন এককভাবেই। আর যদি অনেক মানুষের ক্ষতি হয়, তাহলে তিনি রিট করতে পারবেন অনেকের পক্ষে, মানে প্রতিনিধিত্বমূলক বা রিপ্রেজেন্টেটিভ শুটের মাধ্যমে, যেটা পিআইএল এর মাধ্যমে করা হয়। তো আমরা মূল আলোচনায় আসি। তাহলে ভুক্তভোগী সাধারণত নিজে বা তার পক্ষে অন্য কেউ এজাহার দায়ের করবেন। যিনি এজাহার দায়ের করবেন তাকে এজাহারকারী বা সংবাদদাতা বলা হয়। সংবাদদাতার ইংরেজি হচ্ছে ইনফরমেন্ট। একটু ইংরেজিটা লিখে নিলে সুবিধা হবে। ইনফরমেন্ট মানে ইনফরমেশন দিচ্ছেন, তাই ইনফরমেন্ট। আর এজাহারকারী, ইনফরমেন্ট একই কথা। মানে অপরাধের বিষয়ে থানায় যে বক্তব্য দিচ্ছে, মৌখিকভাবে অথবা লিখিত বক্তব্য দিচ্ছে, তার উপর ভিত্তি করে একটা জিআর মামলার উৎপত্তি হলো। তো যে দরখাস্তটা, অ্যাপ্লিকেশনটা, সেটাকে এজাহার বলা হচ্ছে। আর তার উপরে কি থাকে? এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী। এতটুকু তো ক্লিয়ার আশা করি। যদি এতটুকু ক্লিয়ার না হন, এফআইআর এবং এজাহারের মধ্যে পার্থক্য কি? এফআইআর হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রথম পাতা মামলার উপরে যেটা থাকে। এবং নিচে যেটা থাকে সেটাকে বলা হয় এজাহার, মানে দরখাস্ত আকারে উপরে বরাবর ভারপ্রাপ্ত কর্মকর্তা, পুঠিয়া থানা, রাজশাহী, এইভাবে একটা থানার নাম এবং জেলার নাম থাকে। তারপরে বিষয় এজাহার দায়ের প্রসঙ্গে, তারপরে বলা হয় আমি নিম্ন সব স্বাক্ষরকারী অমুক, ইতা অমুক, সাং অমুক, এভাবে বিস্তারিত বলে তারপরে ঘটনা বলা হয় এবং আসামিদের নাম উল্লেখ করে দেওয়া হয় এবং সাক্ষীরা কে কে আছে বলে দেওয়া হয়। তারপরে শেষে নিজের নাম, স্বাক্ষর সবকিছু উল্লেখ থাকে। এখন আবার মোবাইল নাম্বারটা দেওয়াটাও কি কম্পালসারি হয়েছে। আবার এনআইডি নাম্বারটাও দিয়ে দেওয়া হয় এখন। কারণ এনআইডি নাম্বার দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যেন সেটা অনলাইন নথিভুক্ত হতে পারে, কারণ এখন সবকিছু অনলাইন সার্ভারে রেকর্ড করা হচ্ছে তাই। তাহলে এফআইআর নাম্বার পড়ে যায়। ফৌজদারি কার্যবিধির 154 ধারার বিধান মোতাবেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমলযোগ্য অপরাধের মামলা গ্রহণ করে। আমরা আগামীকালকের ক্লাসে, এমসিকিউ ক্লাস যেটা আছে, সেখানে কিন্তু হয়তোবা আগামী ক্লাসে না হলেও পরের সোমবারে জানতে পারবো এই বিষয়গুলো। 154 ধারা যেদিন পড়বা এমসিকিউ ব্যাচে। তো এমসিকিউ ব্যাচে 154 ধারা কালকে আছে, না কালকে 148 পর্যন্ত পড়বো। সোমবারে আমরা 154 ধারা পড়বো। তো 154 ধারা বিস্তারিত আমরা এমসিকিউ ক্লাসে জানতে পারবো। এখানে যতটুকু আমরা জানবো সেটা হচ্ছে 154 ধারা অনুসারে যে জিআর মামলা ফাইলিং করতে হয়, এই ধারাটা অন্তত আপনাদের মনে রাখতে হবে। তাই এখানে অন্তত 154 ধারাটা আপনারা ভিন্ন রঙের কালি দিয়ে কি করেন, এভাবে হাইলাইট করে রাখেন, যেন আপনাদের এই জায়গাটা ফোকাস থাকে। অন্তত ধারা ভোলা যাবে না। কথা একটু ভুলে যান, ধারা ভোলা যাবে না। সংবাদদাতা বা এজাহারকারী স্বাক্ষরিত এজাহার পেয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা উহার সারমর্ম নির্ধারিত ফর্মে লিপিবদ্ধ করবেন। এই যে ফর্মে লিপিবদ্ধ করবেন, সেটাই হচ্ছে এফআইআর বা প্রাথমিক তথ্য বিবরণী। প্রত্যেকটি মামলা রেকর্ডের সময় সরকারের নির্ধারিত আকারে রক্ষিত একটি বহিতে লিপিবদ্ধ করতে হয়। একটা বড় রেজিস্টার বই থাকে, যেটা সাধারণত লাল রঙের সুতা কাপড় দিয়ে বাঁধাই করা থাকে বইটা, যেটাকে আমরা কি বলি, জিআর রেজিস্টার বই। এবং একটি নম্বর দেওয়া হয়। তার মানে আগে আসলে
আগে পাবেন ভিত্তিতে যে মামলাটা আগে আসলো সেটা 1 নম্বর। মনে করেন 2024 সালে প্রথমে যে মামলাটা আসছে সেটা 1 নম্বর, 1/2024, তারপর ব্র্যাকেটে থানার নাম, তারপরে তারপরে যেটা আসলো সেটা 2 নম্বর, তারপর 3 নম্বর, এইভাবে সিরিয়ালে চলতেই থাকে। তো এই নম্বর পরে যেমন আপনারা ভর্তি হলে আপনাদেরকে একটা সিরিয়াল নাম্বার দিই, রোল নাম্বার দিই। স্কুলে ভর্তি হলে রোল নাম্বার হয়, আপনারা পরীক্ষা দিবেন সেটা রোল নাম্বার, তেমনই এই মামলার সিরিয়ালের একটা নাম্বার পড়ে। আজকে যেটা এসেছে কালকে যেটা আসবে সেটা, আজকে যদি মনে করেন যে মামলা হলো 99 নম্বর, কালকে যে প্রথম মামলাটা আসবে সেটা 100 নম্বর নিশ্চয়ই হবে, কারণ সিরিয়ালটা মেনটেন করতে হবে। তাহলে ফৌজদারি কার্যবিধির 156 ধারা মোতাবেক এ ধরনের মামলা ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়াই পুলিশ তদন্ত করতে পারে। তাহলে 154 ধারায় কগনিজেবল অফেন্স মানে সিরিয়াস কেস যেগুলো সেগুলো জিআর মামলা হিসাবে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়ে থাকেন আমলে, এবং এইটা আদালতে পাঠানোর আগেই ইনস্ট্যান্ট কিন্তু আসামিদের অ্যারেস্ট করতে পারে, কারণ সেটা জিআর মামলা এবং 154 ধারায় আমলযোগ্য অপরাধ মানে সিরিয়াস অপরাধের ক্ষেত্রে করা হয়েছে। আর 156 ধারায় পারমিশন দিচ্ছে যে কোনো ম্যাজিস্ট্রেটের পারমিশনই লাগবে না, আপনি অ্যারেস্ট করে নিয়ে যান ম্যাজিস্ট্রেটের সামনে, মামলার কপি এবং আসামিকে নিয়ে যান। তাহলে মামলার কপি দিয়ে দেওয়া হলো ম্যাজিস্ট্রেটের কাছে, এবং আসামিকে চালানের মাধ্যমে, আমরা সাধারণত যেটা বলি চালান বা ফরওয়ার্ডিং, আসামি ফরওয়ার্ডিং বা আসামিকে চালান করা বা অ্যারেস্ট করে ম্যাজিস্ট্রেটের সামনে সোপর্দ করা বা গ্রেপ্তার দেখানো একই ভাষা, কিন্তু বারবার বলছি। কিন্তু কাগজে যেটা বলা হয় যে ফরওয়ার্ডিং বা আসামি চালান। তো চালান বলতে যে আসামিটাকে পাঠানো হলো তার বিবরণ থাকে সেখানে। যেমন একটা নোট যখন আমি পাঠাই, তো আপনাদের প্রত্যেকের জন্য এই ধরনের একটা স্লিপ পাওয়া যায়। এই যে আমি সুন্দরবন কুরিয়ারে পাঠাই, এই ধরনের একটা স্লিপ পাওয়া যায়, বলতে পারি যে এটা একটা চালানের কপি। তো এই কপি আমাকে দেওয়া হয়, আমি বুকিং দিলে সঙ্গে সঙ্গে, এবং আপনাদের কাছে কুরিয়ারটা চলে যায়। তো এই ধরনের একটা A4 সাইজের পেজ থাকে, সেখানে আসামির বিস্তারিত বর্ণনা থাকে। তাহলে জিআর কেস, থানায় গেল, কেউ খবর দিল, লিখিত দরখাস্ত নিয়ে যেতে পারে। অনেক সময় আমাদের কাছে আসলে যদি দেখি এটা থানায় হওয়ার মতো মামলা, আমরা এজাহার লিখে দিই, অ্যাডভোকেটরা লিখে দিয়ে বলি এটা পুলিশের কাছে নিয়ে যান, পুলিশ সেটা অনুসারে করে নেবেন। কারণ কোনো এফআইআর দায়ের করার আগে যদি অ্যাডভোকেটের পরামর্শ নেয় কেউ, তাহলে অন্তত এজাহারটা কিন্তু খুব সূক্ষ্মভাবে তৈরি করা হবে। কারণ আমরা যত সুন্দরভাবে এজাহার লিখে দিতে পারবো, প্র্যাকটিসিং লয়ার যারা আমরা আছি, বিশেষ করে ক্রিমিনাল মামলা প্র্যাকটিস করি, তাদের মতো করে ভালো পুলিশের যারা লিখে থানায়, তারাও কিন্তু খুব একটা গুরুত্বের সাথে লিখে না অনেক সময় এজাহারটা, অনেক ফাঁক ফোকর থেকে যায়। তো অ্যাডভোকেট লিখলে অনেক সময় লিখবেন, লিখে সময় দিবেন, সেটা আবার কারেকশন করবেন, করে একটা সুন্দর, একটা টাইট স্ট্রং এজাহার থানায় নিয়ে যে এফআইআর হিসেবে দায়েরের পরামর্শ দেওয়া হয়। সেটার জন্য অবশ্যই অ্যাডভোকেটরা কিছু ফি নিয়ে থাকেন। তো অনেকে আবার সরাসরি চলে যান, সেখানেও হয়। সব থানায় যে মানে অনভিজ্ঞ ব্যক্তি আছেন তা না, অভিজ্ঞ ব্যক্তিও আছে। গুরুত্বের সাথে যদি মামলাটা ফাইলিং করা হয় অবশ্যই সেটা ভালো হবে। আচ্ছা, এরপরে আমরা চলে যাই হচ্ছে নন জিআর বা নন এফআইআর মামলা। দেখেন, জিআর এখানে ফৌজদারি মামলা দায়ের পদ্ধতি পড়ছি, প্রথমে একের খতে জিআর, একের খতে নন জিআর, মানে এটা থানাতেই হবে। যখন আমল অযোগ্য অপরাধ থানায় মামলা হয় বা সাধারণ ডায়েরি হয়, আমরা যেটাকে জিডি বলে থাকি, জিডি থেকে কিন্তু নন জিআর বা নন এফআইআর মামলার উৎপত্তি হয়। তাহলে জিডি হয় সাধারণ কোনো অপরাধের ক্ষেত্রে জাস্ট আদালতকে জানিয়ে দেওয়া। আবার জিডি অপরাধ না হলেও জিডি হতে পারে, যেমন কোনো মোবাইল ফোন বা কোনো মানি ব্যাগ হারিয়ে গেছে, নিজে থেকেই খোয়া গেছে, তখন সেটা জিডি করে রাখা যেতে পারে। আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেছে, তখন সেটা সাধারণ ডায়েরি বা জিডি করা হয়। তো সেটার কিন্তু আর কোনো কি হবে না, নন এফআইআর হবে না। কিন্তু সাধারণ যদি অপরাধ হয়, আমল অযোগ্য বা নন কগনিজেবল সাধারণ অপরাধ হয়, সেক্ষেত্রেও কিন্তু জিডি হবে। তার মানে জিডির কিন্তু বৈচিত্র্যতা আছে, মানে বিভিন্ন কারণে জিডি হতে পারে। তো সাধারণ অপরাধ থেকে যদি জিডি হয়, এবং এই জিডি থেকে কিন্তু নন এফআইআর বা নন জিআর মামলার সৃষ্টি হবে, বা সংক্ষেপে আমরা বলি এনজিআর। আগেটা ছিল জিআর, এটা হচ্ছে এনজিআর। জিআর এর আগে একটা এন লাগিয়ে দিলেই নন জিআর বা এনজিআর বোঝাবে। তখন ফৌজদারি কার্যবিধির 155 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট অনুমতি ব্যতীত পুলিশ অভিযোগের তদন্ত শুরু করতে পারবে না। তদন্ত শুরু করতে পারবে না, দ্যাট মিনস
আসামিকে অ্যারেস্টও করতে পারবে না। এই ধরনের মামলাকে নন জিআর বা নন এফআইআর মামলা বলা হয়। আচ্ছা, কেউ জিডি করলো, 323 ধারা বা 506 ধারার বিষয়টা চলে আসতে পারে এখানে। বা ছোট ছোটখাটো চুরির কথা যদি বলা হয় সেক্ষেত্রে নন জিআর হতে পারে। তারপরে অল্প টাকা ক্ষতি যদি হয়, মানে মিসচিফ, যেটা 427 ধারাতে আছে পেনাল কোডের, তো এগুলোর ক্ষেত্রে নন জিআর বা জিডি যদি হয়, তাহলে এটার জন্য যে জিডি করবে তাকে একটা তারিখ দিবে যে এই তারিখে আপনি অমুক আদালতে আসবেন। তখন আদালতে ওই তারিখে যখন আসবে, একটা মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয় তাকে, যে এই আদালতে এসে এই মোবাইলে ফোন দিবেন, তখন সেখানে কার নাম্বার দেওয়া থাকে, কোর্টের যে জিআর অফিস আছে সেই জিআর অফিসে, মানে পুলিশ কেস যারা পরিচালনা করে, যারা দায়িত্বে থাকে পুলিশ, তাদের কাছে থাকে। তো এই নন জিআর মামলা ডিল করার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয় তার মোবাইল নাম্বার দিয়ে দেওয়া হয়। যে আপনি আদালতে অমুক তারিখে যাবেন 10টার দিকে বা 9:30টায়, যে ফোন দিবেন অমুক ব্যক্তিকে, তখন তিনি আপনাকে দেখিয়ে দিবে কোথায় থাকতে হবে। তখন তিনি আদালত দেখিয়ে দিবেন যে আপনি এই আদালতে থাকবেন, সংশ্লিষ্ট আমলি আদালতে থাকবে। তখন এই পুলিশ ফাইলের পরেই নন জিআর ফাইল ধরা হয়, জিডি কারি হিসাবে ডাক দেওয়া হয় যে জিডি কারি মিস্টার রহিম চলে আসেন। তখন রহিম দাঁড়ালেন, তখন রহিমকে জিজ্ঞাসা করে ম্যাজিস্ট্রেট যে আপনি যে কারণে জিডি করেছিলেন সেই সমস্যা কি সমাধান হয়েছে? যদি বলে স্যার সমাধান হয়নি, নিশ্চয়ই সমাধান না হলে আসবে, সমাধান হলে তো আর আসবে না থানা থানা থেকে আদালতে। আবার অনেক সময় সমাধান হলেও আসে, এসে বলে ঠিক ইওর অনার বা স্যার সমাধান হয়ে গেছে। তো যদি সমাধান হয়ে যায় তখন সেখানেই সেই জিডিটার নিষ্পত্তি হয়ে যায়, আর অগ্রগতি হয় না, মানে তদন্ত হয় না। আর যদি বলে যে না স্যার, আমি এখনো এটার নিষ্পত্তি হয়নি বা সমাধান হয়নি, আমাকে এখনো ডিস্টার্ব করছে বা ঝামেলা করছে আমাকে, সে বলছে আপনি কি তাহলে তদন্ত চান? ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করে, তখন বলে হ্যাঁ আমি তদন্ত চাই, আমি বিচার চাই। তখন এটা তদন্ত দেওয়া হয়, তখন এটার তদন্তের একটা দায়িত্ব একটা পুলিশ অফিসারকে দেওয়া হয়। তখন পুলিশ অফিসার সেটা তদন্ত করে যখন তদন্ত প্রতিবেদন জমা দিবে নন এফআইআর হিসাবে, তখন এই তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আমলে নিবেন এই মামলাটি। আমলে নেওয়ার পরে তখন সংশ্লিষ্ট যে আসামি যাদের বিরুদ্ধে জিডি করা হয়েছে তাদেরকে সমন পাঠানো হবে। তখন সমন পেয়ে তারা যদি উপস্থিত হয়, উপস্থিত হয়ে প্রথম দিনে জামিন নিবে, তারপরে মামলা চলতে থাকবে। আর যদি উপস্থিত না হয় তাহলে ওয়ারেন্ট হবে। আশা করি জিআর এবং নন জিআর মামলা বুঝতে পেরেছেন তো। নন জিআর মামলায় জিডি থেকে উৎপত্তি হয়, ওয়ারেন্ট দেওয়ার পরে আসামিকে গ্রেপ্তার করতে পারবে। আর নিজে থেকেই সমন পেয়ে উপস্থিত হলে তো আর গ্রেপ্তারের প্রশ্নই আসছে না। তবে জিআর মামলায় কিন্তু মানে ডাব্লিউ এ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করারই দরকার হয় না। 154 ধারায় ডিরেক্ট জিআর নিয়ে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করতে পারে। কারণ এখানে ফৌজদারি কার্যবিধির 154 ধারা, যেটাতে এই আমলযোগ্য অপরাধে এফআইআর নেওয়া হলো, সেখানে 156 ধারাতে বলাই হচ্ছে যে এখানে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে না, আপনি দ্রুত কাজ শুরু করে দেন। যেমন আপনি ইমার্জেন্সিতে ভর্তি হলে খুব দ্রুত চিকিৎসা শুরু হয়, মেডিকেলের কথা বলছি। তো তেমনি এই 154 ধারায় যে মামলা, 156 ধারায় সেটা দ্রুত তদন্ত শুরু হয় এবং অ্যারেস্টও করা হয়, যেন আসামিরা পালিয়ে না যায়। কারণ এই ধরনের মামলায় আসামিদের পালিয়ে যাওয়ার বা ফেরারি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আশা করি থানায় যে দুই ধরনের মামলা হয়, জিআর নন জিআর, এটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা দিতে পারলাম। এবার আমরা চলে যাই নালিশি মামলা বা সিআর কেস বা আদালতের মামলা। অনেক সময় আমাদের যখন ফোন দেয় অনেকেই যে স্যার দেখেন তো আমার নামে মামলা হয়েছে কিনা, তো আমরা জিজ্ঞাসা করি এটা কি থানায় মামলা হতে পারে না কোর্টে মামলা হতে পারে, আপনার কি ধারণা? তখন বলে, কারণ তারা বুঝতে পারে যে যারা বাদী বা ফরিয়াদি, যারা মামলা করছে বা ভুক্তভোগী ভিকটিম, তারা কোথায় মামলা করেছে। এটা অনেক সময় আমাদেরকে বলে যে স্যার কোর্টে মামলা করেছে। তখন আমরা সিআর কেসগুলো খুঁজি। আর যদি বলে যে না থানায় মামলা হয়েছে, তখন জিআর কেসগুলো খুঁজি। অনেক সময় তথ্য দিতে না পারলে জিআর সিআর উভয় রেজিস্টার আমাদেরকে খুঁজতে হয় মামলাটা খুঁজে বের করতে। সিআর মামলা বা নালিশি মামলা মানে আদালতের মামলা বা কোর্টের মামলা। ফৌজদারি মামলা যদি পুলিশ গ্রহণ না করে বা গ্রহণ করতে গড়িমসি করে, যেটা বাস্তবতার নিরিখে কিন্তু আমি এটা লিখেছি, অনেক সময় গড়িমসি করে নিতে চায় না, এরকম পুলিশের স্বভাব আমাদের, তখন আদালতেও মামলা দায়ের করা যায়। আদালতে দায়ের করা এই মামলাকেই সিআর বা নালিশি মামলা বলে। এরূপ ক্ষেত্রে সাধারণত একজন আইনজীবীর মাধ্যমে মামলা দায়ের করতে হয়।
তবে বাদী নিজেও মামলা পরিচালনা করতে পারেন। বাস্তবে বাদী নিজে মামলা পরিচালনা করার মতো রিস্ক নেন না। বাদী নিজে মামলা পরিচালনা করতে চাইলে ম্যাজিস্ট্রেট কিন্তু বাধা দিতে পারবে না। তবে যেহেতু প্রতিটা জায়গায় কি আছে, বার অ্যাসোসিয়েশন আছে, বার অ্যাসোসিয়েশন কোনো বাদীকে সরাসরি মামলা পরিচালনা করা থেকে বাধা দিবে কেন? কারণ বাদী যদি সরাসরি মামলা পরিচালনা করে তাহলে তিনি কোনো ওকালতনামা কিনবেন না। ওকালতনামাটা কি? আইনজীবী নিয়োগপত্র। একটা আইনজীবীকে নিয়োগ দিতে হলে অবশ্যই ওকালতনামা লাগবে। ওকালতনামা বাদী বা আসামি পক্ষে যদি ওকালতনামার প্রয়োজন হয়, তাহলে আসামি পক্ষের আইনজীবী সেটা নিবেন, নিয়ে উভয় পক্ষের সাইন সাইন করবেন। মানে অ্যাডভোকেটকেও সাইন করতে হবে, আসামিকেও সাইন করতে হবে। বাদী পক্ষে মামলা দায়ের করতে হলেও বাদী বা ফরিয়াদির কথা বলছি, ফরিয়াদিকেও সাইন করতে হবে এবং অ্যাডভোকেটকেও সাইন করতে হবে। মানে একটা এগ্রিমেন্ট যে আপনার পক্ষে আমি এই মামলায় নিযুক্ত হলাম, এবং ফরিয়াদি বলছে যে আপনাকে আমি এই মামলায় নিযুক্ত করলাম। তো একটা ওকালতনামায় একাধিক ব্যক্তি সই করতে পারে, আসামি যদি একাধিক হয় একাধিক আসামি সই করবে। তবে ফৌজদারি মামলায় বাদী কিন্তু একজন হয়, সিঙ্গেলই হয়। ফৌজদারি মামলায় শুধুমাত্র একজনই কি হতে পারেন, এজাহারকারী বা বাদী হতে পারেন। কিন্তু সিপি মানে সিপিসি অনুসারে দেওয়ানি মামলায় অনেকগুলো বাদী হতে পারেন, 100-র বেশি বা হাজার হাজার বাদী হতে পারেন মামলার প্রয়োজনে। কিন্তু বিবাদীও একাধিক হতে পারেন। সিভিল কেসে বাদী বিবাদীর সংখ্যা একাধিক হতে পারে, বাদীও একাধিক হতে পারে, বিবাদীও একাধিক হতে পারে। কিন্তু ফৌজদারি মামলায় ফরিয়াদি বা বাদী একমাত্র একজনই হবেন, এবং আসামি অনেকগুলো হতে পারেন, হাজার হাজার হতে পারেন। আর আবারও বলে রাখি যে ওকালতনামা দিয়ে আপনাকে মামলা পরিচালনা করতে হবে। কারণ বার অ্যাসোসিয়েশন আপনাকে এককভাবে নিজেকে মামলা পরিচালনা করতে দিবে না, কোনো ভিকটিম যদি নিজে মামলা পরিচালনা করতে চায়। কারণ অ্যাসোসিয়েশনের তাহলে কি হবে, আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হবে। কারণ কোনো ব্যক্তি যদি নিজে মামলা পরিচালনা করেন তাহলে তো তিনি ওকালতনামা কিনবেন না, কোনো নিয়োগপত্রের দরকার হবে না, অ্যাডভোকেটের দরকার হবে না। তো অ্যাডভোকেটদের ইনকামে ভাটা পড়বে, আর অ্যাডভোকেটদের স্বার্থ দেখবে সংশ্লিষ্ট বার অ্যাসোসিয়েশন। এই কারণেই আসলে বাস্তবে খুব একটা প্রচলন নাই যে কোনো ভিকটিম নিজেই তার মামলা পরিচালনা করছেন। কোনো না কোনো তাকে আইনজীবী নিতেই হবে। তার মানে ওই বার অ্যাসোসিয়েশনের বা বার সমিতির ওকালতনামা কিনতে হবে, দরখাস্ত কিনতে হবে, হাজিরা কিনতে হবে, যেটা নিয়ম বার অ্যাসোসিয়েশন করে রেখেছেন। তো আবার আরেকটা বিষয়, এই যে সিআর কেস বা আদালতে মামলা করতে হলে ওকালতনামা লাগছে, থানায় মামলা করতে কিন্তু কোনো ওকালতনামা লাগে না। আবারও বলছি, থানায় মামলা দায়ের করতে হলে কোনো ওকালতনামা লাগে না। কারণ থানাতে তো আর বার অ্যাসোসিয়েশনের কোনো প্রভাব নাই। থানা থানার মতো করে চলবে, সেটা একটা প্রশাসনিক কাঠামো। আর বার অ্যাসোসিয়েশনে মানে আদালতের বিষয়টা আদালত বার বেঞ্চের সমন্বয়ে চলে। তো আদালতে মামলা করতে গেলে অবশ্যই একটা ওকালতনামা লাগবে। তবে জিআর মামলাতে যদি কোনো ব্যক্তিগত আইনজীবী নিযুক্ত হতে চান, মনে করেন যে সিআর মামলাতে ব্যক্তিগত আইনজীবী নেওয়া হলো, প্রথমে মামলা ফাইলিং এর সময় ওকালতনামা লাগবে। আর থানার মামলা বা জিআর মামলাতে ওকালতনামা কখন লাগবে? বাদীর ওকালতনামা লাগবে, হ্যাঁ, তিনি যদি ব্যক্তিগত কোনো আইনজীবী নেন। তার পক্ষে আইনজীবী কে থাকবেন? পিপি থাকবেন, এপিপি থাকবেন। তো এপিপি পিপির পাশাপাশি তিনি যদি ব্যক্তিগত আইনজীবী নেন, মানে বাদী পক্ষে মামলা দাঁড়ানোর জন্য, কথা বলার জন্য, সেক্ষেত্রে ওকালতনামা সাইন করে আদালতে জমা দিতে হবে। না হলে আপনি যদি ব্যক্তিগত আইনজীবী হিসেবে কথা বলতে চান, তখন আদালত জিজ্ঞাসা করবে এই মামলায় কি আপনার পাওয়ার দেওয়া আছে? পাওয়ার মিন্স ওকালতনামা। তো তখন বাদী পক্ষে মামলা পরিচালনার জন্য পরবর্তীতে আদালতে ওকালতনামা দাখিল করতে হতে পারে, বাদী পক্ষেও বা ফরিয়াদি পক্ষেও। আর আসামি পক্ষে অবশ্যই যখন মামলা জামিন নিতে আসবে বা মামলার রিমান্ড শুনানিতে বাধা দেওয়ার জন্য অবশ্যই, মানে আসামি পক্ষে দাঁড়ানোর জন্যই প্রথমেই ওকালতনামা লাগবে। সেটা জিআর মামলা হোক আর সিআর মামলা হোক আর পিটিশন মামলা হোক আর যে কোনো মামলা হোক। পিটিশন মামলা হচ্ছে এক ধরনের আদালতের মামলা, সেটা সিআরপিসি অনুসারে হোক বা অন্য বিশেষ আইন অনুসারে হোক, সেটা সম্পর্কে আমি পরবর্তীতে একটু ব্রিফ দেওয়ার চেষ্টা করছি। আপাতত আমরা সিআর কেস সম্পর্কে পড়ি। এ ধরনের মামলা সাধারণত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বা তার অধীনস্থ প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে দায়ের করা হয় বা করতে হয়। তো ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট বলতে মানে যাকে কগনিজেন্স দেওয়া হয়েছে বা কোনো মামলা আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, মানে আমলি আদালত যাকে বলা হয়। বিশেষ আইনের ক্ষেত্রে যদি বিশেষ আদালত বা
ট্রাইব্যুনাল থাকে সেই আদালতে দায়ের করতে হয়। একটু আগে আমি বলছিলাম বিশেষ আইনের ক্ষেত্রে যদি বিশেষ আদালত বা ট্রাইব্যুনাল থাকে সেই আদালতে দায়ের করতে হয়। এটাকে বলা হয় পিটিশন কেস, এই ধরনের মামলাকে। তো যেমন নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা সংশ্লিষ্ট বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালে দায়ের করতে হয়। এখানে আপনারা ব্র্যাকেট এই এই ফাঁকা জায়গাতে আপনারা লিখে নেন, এই মামলাকে পিটিশন মামলা বলা হয়। পিটিশন বলতে দরখাস্ত, মানে দরখাস্ত আকারে দায়ের করা হয়। এ ধরনের মামলাকে অবশ্যই সিআর মামলা বলা হয়। ট্রাইব্যুনালে যদি মামলা দায়ের করা হয় অবশ্যই হবে, বা কোনো নির্বাহী কোর্টে যদি মামলা দায়ের করা হয় তাহলে সেটাকে পিটিশন মামলা বলা হবে। আদালতে যিনি মামলা দায়ের করেন তাকে ফরিয়াদি এবং বিরুদ্ধে মামলা করা হয় তাকে আসামি বলা হয়। অভিযোগে আদালতের নাম, যে আইনে মামলা দায়ের হবে সেই আইনের সংশ্লিষ্ট ধারা, ফরিয়াদি ও আসামির নাম ঠিকানা, সাক্ষীদের নাম ঠিকানা এবং ঘটনার বিবরণ উল্লেখ করতে হয়। মামলাতে অবশ্যই কিন্তু সাক্ষীদের নাম দিতে হবে, এবং কিসের জন্য মামলা করা হচ্ছে সেইটার ঘটনার বিবরণ। তিনটা গুরুত্বপূর্ণ জিনিস খুব সুন্দরভাবে উল্লেখ করতে হবে। তিনটা জিনিসের মধ্যে এক নম্বর হচ্ছে ঘটনার তারিখ, দুই নম্বর হচ্ছে ঘটনার সময়, এবং তিন নম্বর হচ্ছে ঘটনার লিখে নিতে পারেন। পিও, টিও, ডিও। পিও হচ্ছে প্লেস অফ অকারেন্স, ডিও হচ্ছে ডেট অফ অকারেন্স, আর টিও হচ্ছে টাইম অফ অকারেন্স। এই তিনটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ ফৌজদারি মামলার ক্ষেত্রে। এই তিনটা জিনিস যদি এলোমেলো করে দেওয়া হয় তাহলে আসামি খালাস পেয়ে যাবে। তাই খুব সূক্ষ্মভাবে এগুলো উল্লেখ করতে হবে, এবং সাক্ষ্য দেওয়ার সময় এগুলো যেন প্রতিটা ফরিয়াদি পক্ষের সাক্ষী সঠিক বলে। এলোমেলো যদি বলে তাহলে এক একজন এক এক তারিখ বললে কিন্তু আসামি খালাস পেয়ে যাবে, কারণ ঘটনা সম্পর্কে একটা সন্দেহ তৈরি হবে। একজন বললো 7 তারিখে হয়েছে, আরেকজন বলছে তার 5 তারিখে হয়েছে, আরেকজন বলছে 10 তারিখে হয়েছে। তাহলে স্বভাবতই বোঝা যাবে এটা বানানো ঘটনা। তো সত্যি ঘটনা তখন মিথ্যা হয়ে যাবে এবং আসামি খালাস পেয়ে যাবে। নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নেওয়া হলে ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধির 200 ধারায় বাদী ও উপস্থিত সাক্ষীদের জবানবন্দি গ্রহণ করবেন। তাহলে যখন মামলা ফাইলিং করা হয় তখন ফরিয়াদিকে কিন্তু উইটনেস বক্সে দাঁড় করিয়ে দেওয়া হয়। তখন জিজ্ঞাসা করে আপনার নাম কি বলেন, আগে সাক্ষ্য পড়ানো হয়, ওথ, যাহা বলিব সত্য বলিব, সত্য বলি, মিথ্যা বলিব না, কোনো কিছু গোপন করিব না, এইভাবে শপথ পাঠ করানো হয়। শপথ পাঠ করানোর পর বলেন আপনার নাম, পিতার নাম, বা মহিলা হলে স্বামীর নাম, ঠিকানা বলেন। তো গ্রাম বা সাং জিজ্ঞাসা করা হয়, থানা, জেলা সব বিস্তারিত। তারপরে বয়স জিজ্ঞাসা করা হয়, পেশায় কি করেন সেটা জিজ্ঞাসা করা হয়। এখানে বয়স জিজ্ঞাসা করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ 18 বছরের নিচে হলে তিনি মামলা করার জন্য কি না, ফিট না, তিনি লিগ্যালি ফিট হবেন না, কারণ তিনি মাইনর হয়ে যাবেন, তার মানে আইনগত অক্ষম হয়ে যাবেন, লিগ্যাল ডিসেবিলিটি তৈরি হবে। তাই 18 বছর বয়স অবশ্যই হতে হবে। ভিকটিমের বয়স যদি 18 বছরের কম হয় তাহলে ভিকটিমের পক্ষে তার আত্মীয় স্বজন কি করবে, মামলা ফাইলিং করবে। জবানবন্দির সারাংশ ম্যাজিস্ট্রেট লিপিবদ্ধ করবেন এবং উহাতে ফরিয়াদি ও সাক্ষীর সই নেবেন। ফাইলিং এর পর কিন্তু আবার ফরিয়াদির স্বাক্ষর নিতে হয়, এবং ম্যাজিস্ট্রেটও সাক্ষ্য করেন। মানে তিনি যে বক্তব্য বললেন সেটার প্রমাণ, এটাই তার বক্তব্য, সেটার তিনি কি করছেন, স্বাক্ষর করে অ্যাটেস্ট করছেন। এরূপ ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট অভিযোগটিকে এফআইআর গণ্য করে সংশ্লিষ্ট থানা কর্তৃপক্ষকে মামলা হিসেবে রেকর্ড আদেশ দিতে পারেন। আচ্ছা, এখানে জিআর মামলা থেকে আদালতে চলে আসলো, মামলা চলতে থাকলো, জিআর জিআর থাকবে। যদি বড় মামলা হয় এই মামলাটা হতে পারে পরবর্তী নারী শিশুতে কনভার্ট হতে পারে, এই মামলা দায়রা মামলা হিসেবে কনভার্ট হতে পারে, এই মামলা আবার ট্রাইব্যুনালের মামলা হিসেবে কনভার্ট হতে পারে। তো জিআর থেকে কনভার্ট হয়ে জিআরও থাকতে পারে। আবার অন্যান্য যদি ম্যাজিস্ট্রেট কোর্ট কর্তৃক বিচার্য হয়, আবারও বলছি, কোনো জিআর মামলার অপরাধ এরকম যদি হয় যে ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচার্য, সেক্ষেত্রে সেটা জিআর হিসাবেই থাকবে এবং জিআর হিসাবে সেটা নিষ্পত্তি হবে। আর সেটা যদি দায়রা আদালত কর্তৃক নিষ্পত্তি হয় তখন এই মামলাটা বদলি হয়ে দায়রা জজ আদালতে যাবে, তখন জিআর থেকে কনভার্ট হয়ে সেটা এসসি, এসসি বলতে সেশন কোর্ট নাম্বার বা সেশন কেস নাম্বার হয়ে যাবে। তার মানে এসসি বলতে দায়রা মামলা নাম্বার হয়ে যাবে। তারপরে যদি ট্রাইব্যুনালে হয় বা স্পেশাল ট্রাইব্যুনাল, বিশেষ ট্রাইব্যুনাল হয় তাহলে এইচটি, মানে স্পেশাল ট্রাইব্যুনাল কেস নাম্বার হয়ে যাবে। বা এটা যদি নারী শিশু কোর্টে যায় তাহলে নারী শিশু নাম্বার পড়বে, এটা যদি শিশু কোর্টে যায় তাহলে শিশু নাম্বার পড়বে। তো এখানে কোন কোর্টে বিচার হবে তার ভিত্তি করে জিআর থেকে কনভার্ট হয়ে অন্য নাম্বার পড়তে পারে মামলার। তবে সিআর মামলা থেকে যদি উৎপত্তি হয় তো সিআর থেকেও কিন্তু পরবর্তীতে দায়রা হতে পারে,
বা ট্রাইব্যুনালে যেতে পারে। তবে সাধারণত সিআর থেকে সিআর থেকে দায়রাতে যাই ট্রাইব্যুনালেতে যেতে পারে। আর যেগুলো ট্রাইব্যুনালেই হয় সেগুলো পিটিশন থেকে আবার ট্রাইব্যুনালে মামলা হতে পারে। তো বিভিন্ন কারণ আছে, এগুলো প্র্যাকটিক্যাল বিষয়, একটু আমি জ্ঞান দেওয়ার চেষ্টা করলাম। আর আরেকটা বিষয়, সিআর থেকে আবার জিআর এ কনভার্ট হতে পারে মামলা। মনে করেন থানায় মামলা নিল না, আদালতে মামলা করলাম, তো একটু দ্রুত অ্যাকশন চাচ্ছি আমরা। অ্যাডভোকেটরা যখন দ্রুত অ্যাকশন চাই, দেখি কাটাকাটি মারামারি হয়েছে, 326 ধারা আছে, তার মানে গুরুতর আঘাত আছে, 307 ধারা আছে, তখন আমরা বলি স্যার এই মামলাটাকে এফআইআর হিসেবে গণ্য করা হোক, তার মানে এটা জিআরএ কনভার্ট হয়ে যাবে। তখন আদালত সেটা আমলে নিয়ে সংশ্লিষ্ট থানায় পাঠিয়ে দিয়ে বলবে এটা এজাহার হিসেবে গণ্য করে, তার মানে ওই কমপ্লেন্ট বা অভিযোগটাকে এজাহার হিসেবে গণ্য হবে, এবং এটার উপরে একটা এফআইআর বা শিট বা প্রাথমিক তথ্য বিবরণী লাগিয়ে দিয়ে সেটা হয়ে জিআর থেকে কনভার্ট হয়ে জিআর হয়ে যেতে পারে ঘটনাক্রমে। সেরূপ আপিলে এফআইআর গ্রহণের পর থেকে মামলাটি জিআর থেকে জিআরএ চলে, তার মানে যদিও জন্ম হলো, কিন্তু সে আবার থানা হয়ে আবার আদালতে আসবে, তার মানে থানার মামলা হিসেবে সেটা ট্রিট হবে। ম্যাজিস্ট্রেট আসাম তো আমরা পড়ছিলাম যে ম্যাজিস্ট্রেট আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বা সমন ইস্যু করতে পারেন। গ্রেপ্তারি পরোয়ানা বলতে ডাব্লিউএ বা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট, আমরা সংক্ষেপে ডাব্লিউএ বলে থাকি। তার মানে এই আসামির বিরুদ্ধে মামলা হয়েছে, তাকে ধরে নিয়ে আসতে হবে, আদালতে হাজির করতে হবে, এবং হাজিরের দায়িত্ব পুলিশকে দিতে হবে, প্রশাসনকে দিতে হবে। অথবা সমন ইস্যু করতে পারেন। সমন মানে নোটিশ, আসামিকে জানানো যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি আদালতে হাজির হন। প্রথমে এসে কি নিতে হবে, যে কোনো মামলা, আমলযোগ্য বা আমলযোগ্য নয় যে কোনো ধরনের মামলা, জিআর মামলা, সিআর মামলা, নন জিআর মামলা, পিটিশন মামলা, প্রতিটা মামলায় যেগুলো ফৌজদারি মামলা, অবশ্যই আসামিকে আদালতে উপস্থিত হয়ে প্রথম যে কাজটি করতে হবে, জামিন নিতে হবে। জামিন না নিলে তাকে হাজতে পাঠিয়ে দেওয়া হবে। আবার জামিন জামিন যদি চাওয়া হয় স্যারেন্ডার দিয়ে বা আত্মসমর্পণ করে, সেক্ষেত্রে জামিন মঞ্জুর হলে তো তিনি জামিনে মুক্ত থাকছেন, মামলা চলাকালীন তাকে নিয়মিত হাজিরা দিতে হবে। আর যদি জামিন না দেওয়া হয়, জামিন না মঞ্জুর করা হয়, বা বেল রিজেক্ট হয়ে যায়, বেল রিজেক্ট হলে সিডাব্লিউ বা কাস্টডি ওয়ারেন্ট হলে তাকে আবার হাজতে পাঠিয়ে দেওয়া হবে। অথবা 202 ধারার বিধান মোতাবেক পরোয়ানা স্থগিত রেখে ম্যাজিস্ট্রেট নিজে বা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট বা কোনো পুলিশ অফিসারকে অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারেন। তাহলে সিআর মামলা সরাসরি আমলে গ্রহণ করতে পারেন, আবার আমলে গ্রহণ করে এফআইআর হিসাবে থানায় পাঠিয়ে দিতে পারেন, এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এফআইআর হিসাবে সেটা ট্রিট করার জন্য নির্দেশ দিতে পারেন। অথবা এই মামলাটা তদন্ত দিতে পারেন সরাসরি আমলে না নিয়ে, অথবা অনুসন্ধান মানে ইনকিউরি অথবা ইনভেস্টিগেশন দিতে পারেন। অথবা আরো কি করতে পারেন, একেবারে যদি মনে হয় যে মামলার কোনো সত্যতা নাই, তাহলে আবার নালিশ খারিজ করে দিতে পারেন। মানে সিআর মামলা জন্মের সময় মৃত্যু হয়ে গেল, ফৌজদারি কার্যবিধির 203 ধারা মোতাবেক ম্যাজিস্ট্রেট অনুসন্ধান বা তদন্তের ফলাফল যদি থাকে বিবেচনা করে অগ্রসর হওয়ার মতো কোনো কারণ না পেলে নালিশটি খারিজ করতে পারেন। তবে নালিশ খারিজ করার কারণ লিপিবদ্ধ করবেন। সেক্ষেত্রে কিন্তু আর আসামিকে গ্রেপ্তারও করার দরকার হবে না, বা আসামিকে সমনও দেওয়ার দরকার হলো না। তার মানে এই মামলাটা আসামি পর্যন্ত গেলই না, বাদী এই মামলাটা চালুই করতে পারলো না, প্রাথমিক স্টেজ থেকে মামলা খারিজ হয়ে গেল। এই হচ্ছে সিআর মামলার আদ্যোপান্ত আমরা জানলাম। এরপরে পরে প্রশ্ন, তাহলে মূলত থানা এবং আদালতে মামলা করা যায়, এই বেসিক দুইটা পদ্ধতিতে মামলা হয় সেটা আমরা জানলাম। একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবেন? আমরা জানি সিভিল মামলার ক্ষেত্রে রেস সাবজুডিস বলে একটা বিষয় আছে, অর্থাৎ স্টে অফ শুট 10 ধারায় আছে। তো যদি সিপিসির 10 ধারায় বলা হচ্ছে একটা মামলা চলছে একই বিষয়ে, একই পক্ষরা যদি আবার আরেকটি মামলা করতে যায়, তাহলে দ্বিতীয় মামলাটি স্থগিত রাখা হবে। ফৌজদারির ক্ষেত্রে তার বিধান কি? ফৌজদারির ক্ষেত্রে বলা হচ্ছে যদি আগের মামলাটা নিষ্পত্তি হয়ে যায়, মানে সিপিসির 11 ধারায় যেটা আছে রেস জুডিকাটা, তার মানে দোবারা দোষ, একবার নিষ্পত্তি হয়ে গেছে, রায় দেওয়া হয়ে গেছে, সেটা বিষয়ে আবার মামলা চলবে না।
তো সেটা আবার এখানে 403 ধারে আমরা পারবো, যে রুল অফ ডাবল জিওপার্ডি সেটা আমরা তো জানবোই। কিন্তু এখানে রেজ সাবজুডিসের কাছাকাছি কিছু আছে কিনা, এই প্রশ্নের উত্তরে আমরা সেটা পাবো। তাহলে রেস জুডিকাটা থেকে কিন্তু ক্রিমিনালে ডাবল জিওপার্ডি 403 ধারার বিষয়, কিন্তু রেস সাবজুডিসের বিষয়টা আমরা এখানে জানবো, যে একই অপরাধ বিষয়ে নালিশি মামলা ও পুলিশি তদন্ত চলতে থাকলে অনুসরণীয় পদ্ধতি, মানে একই বিষয়ে দুই ধরনের মামলা হয়ে গেছে, একবার থানায় একবার আদালতে। তাহলে 205 ডি ধারার বিধান মতে একই অপরাধ বিষয়ে থানায় দায়েরকৃত মামলায় পুলিশি তদন্ত চলমান থাকা অবস্থায় আদালতে অপর একটি নালিশি মামলা দায়ের করলে ম্যাজিস্ট্রেট যে পদ্ধতি অনুসরণ করবেন তা নিম্নে আলোচনা করা হলো। অর্থাৎ 500 সরি 205 ডি এর বিধান আমরা এখানে 3টা পয়েন্টে আলোচনা করব। নালিশি মামলার অনুসন্ধান বা বিচার স্থগিত রেখে, তাহলে যে নালিশি মামলা মানে সিআর, এই মামলার অনুসন্ধান বা ইনকোয়ারি বা বিচার বা ট্রায়াল স্থগিত রাখা হবে। উক্ত বিষয়ে থানায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট তলব করবে। অর্থাৎ থানায় যে মামলাটা করা হয়েছে সেটার পুলিশ রিপোর্ট বা পিআর রিপোর্ট, চার্জশিট বা ফাইনাল রিপোর্ট কি দিচ্ছে বা সম্পূরক দিচ্ছে কিনা, কোর্ট কোনো, সেটা আগে তলব করা হবে। এবং এই কার্যবিধির 173 ধারার বিধান মতে তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ করলে উভয় মামলার অনুসন্ধান বা বিচার কার্যক্রম একই সাথে চলতে থাকবে। মানে দুইটাই চলবে পাশাপাশি এবং একসাথে, দুইটা আলাদা আলাদা কোর্টে না, একই কোর্টে এবং একই সাথে চলবে, মনে হবে একটা মামলাই চলছে। তদন্তকারী কর্মকর্তা রিপোর্টের ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা আমলে গ্রহণ না করলে স্থগিতকৃত নালিশি মামলাটির অনুসন্ধান বা বিচার কার্যে অগ্রসর হবে। তার মানে মনে করেন সিআর আছে জিআর আছে, তো সিআর জিআর এর জন্য ক্ষেত্রে জিআর মামলার গুরুত্ব বেশি, সিআরটাকে স্থগিত রেখে জিআরটাকে আগে চালানো হবে। আর জিআর মামলার যদি দেখা যায় যে তদন্ত রিপোর্ট এমন যে সেটা অগ্রসর হওয়ার মতো কিছু নাই, সেক্ষেত্রে ওই জিআরটাকে খারিজ করে দিয়ে সিআর অগ্রসর হবে। তাহলে প্রথমে সিআরটাকে স্টপ রাখা হলো বা স্টে করা বা স্থগিত করা হলো। জিআর যদি নিষ্পত্তি হয়ে যায় বা খারিজ হয়ে যায় তাহলে আবার সিআর চালু হবে। অথবা যদি জিআরও চালু থাকে এবং সিআরও চালু থাকে, তাহলে জিআর যদি চালু হয়ে যায়, তদন্ত শেষ হয়ে যায়, তখন সিআরটাকেও চালু করে জিআর সিআর একসাথে চালানো যাবে, দুইটা পাশাপাশি একই আদালতে। আশা করি এই 3টা পয়েন্ট 3টা পরিণতি বুঝতে পেরেছেন। এটাকেই আমরা অনেকটা রেস সাবজুডিসের মতো করে মানে চিন্তা করতে পারে, তবে রেস সাবজুডিস এটাকে বলা যাবে না, সেটা শুধুমাত্র সিভিল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। নারাজি কি? নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কি কি ব্যবস্থা গ্রহণ করতে পারে? বলে রাখা ভালো, ফৌজদারি কার্যবিধির কোথাও নারাজি শব্দের উল্লেখ নেই। তাহলে নারাজি শব্দ কোথা থেকে আসলো? নারাজি শব্দটা আসলো হচ্ছে আদালতের প্র্যাকটিসের ভিত্তিতে এবং কেস ল বা কেস রেফারেন্স বা ল্যান্ডমার্ক কেস থেকে এই নারাজি যে বিষয়টা আসছে। তো নারাজি আর কিছুই না, নতুন একটা সিআর কেস আর কি। একটা সিআর কেস যখন দেখা যাচ্ছে যে, মনে করেন যে আপনি একটা সৌন্দর্য বর্ধক গাছ নিয়ে এসেছেন বাসায়, ইনডোর প্ল্যান্ট, মনে করেন একটা স্পাইডার প্ল্যান্ট বা মনে করেন একটা পাতাবাহার গাছ বা একটা স্নেক প্ল্যান্ট, যেটাই হোক না কেন, বা একটা প্লাম, একটা গাছ নিয়ে আসলেন, সেই গাছটা অযত্ন করার কারণে, পানি সময় মতো না দেওয়ার কারণে বা অন্য কোনো কারণে গাছটা মারা গেল। তাহলে আপনি কি করবেন? টব তো আপনার আছে কিন্তু গাছ মারা গেছে। আবারও উদাহরণটা বোঝার চেষ্টা করেন। মনে করেন যে এটা যদিও একটা ন্যাচারাল না, আর্টিফিশিয়াল প্লাস্টিকের, ধরে নেন এটা একটা ন্যাচারাল গাছ, তো আমি উপরের এই গাছটা নিয়ে আসলাম টব সহ। এখন এই গাছটা কোনো কারণে মারা গেল, তখন এই ন্যাচারাল গাছটার উপরের অংশটা যেহেতু মারা গেল, কিন্তু আমার টব তো থেকে গেল মাটি সহ, তখন আমি এই টবে আর একটা গাছ রোপণ করতে পারবো। তাহলে এটা কি? গাছ, এই গাছটা মারা গেল, তার মানে এটি একটা সিআর মামলা, সিআর মামলাটা চললো না, খারিজ হয়ে গেল। তখন আমি নতুন আরেকটা সিআর মামলা এটাকেই এই সিআর মামলার কাছেই চালু করতে পারবো। তার মানে এই মামলার আন্ডারেই, মনে করেন মামলা নাম্বার হলো
মামলার নাম্বার মনে করেন হলো 50/2024। তো এই 50 নম্বর মামলাটা যখন খারিজ হয়ে যাচ্ছে বা তদন্ত রিপোর্ট বাদীর পক্ষে আসছে না, বাদীর বিপক্ষে চলে আসছে, মানে মামলার প্রাইমা ফেসিটা আবার কি, মানে আপাত দৃষ্টিতে মামলা মিথ্যা বলে প্রতীয়মান হলে প্রাইমা ফেসি কেস মেরিটলেস বলা হবে। আর যদি দেখা যাচ্ছে যে হ্যাঁ, অপরাধ প্রাথমিকভাবে তদন্তে বিশ্বাসযোগ্য বা প্রমাণিত মনে হচ্ছে, তাহলে প্রাইমা ফেসি কেসটা মেরিট আছে মনে হবে, অর্থাৎ মামলা করার কারণ আছে, মানে ঘটনা তো কিছু একটা আছে, সেটা পরে প্রমাণ করতে হবে আদালতে। তখন বিষয়টি এরকম। তো যদি প্রাইমা ফেসি কেস মেরিটলেস হয় এবং তদন্ত রিপোর্ট আসে ফাইনাল রিপোর্ট, মানে এফআরটি বলা হয়, ফাইনাল রিপোর্ট ট্রু, এরকম যদি রিপোর্ট দেয়, চার্জশিট না দেয়, চার্জশিটটা কি, যদি অপরাধ প্রমাণিত হয় চার্জশিট দেয়, তার মানে অপরাধ প্রমাণিত হয়েছে প্রাথমিকভাবে। আর না হলে এফআরটি বা ফাইনাল রিপোর্ট, মানে ক্লিন চেক দিয়ে দেওয়া হয় আসামিদের, মানে আসামিদের কোনো কি নাই, সংশ্লিষ্টতা নাই, আসামি এই অপরাধের সাথে আসামিদের কোনো যোগসাজশ মানে কোনো জড়িতই নাই, বরং ষড়যন্ত্র বা যোগসাজশমূলক ভাবে এই মামলাটা মিথ্যা মামলা করা হয়েছে, পুলিশ এই ধরনের একটা স্টেটমেন্ট দেয় আর কি। সেক্ষেত্রে কি করবে আদালত, তো আর এটা অগ্রসর হবে না। তখন বাদী যখন দেখবে তদন্ত রিপোর্ট, আহারে তদন্ত রিপোর্ট কি হলো, আমার পক্ষ আসলো না, তখন কি করবেন, তার মানে যে এই গাছ প্রথমটা মারা গেল, মানে প্রথম মামলা চেয়ার মামলা চললো না, তখন গাছটা উপরে ফেলে দিয়ে তখন এই টবের মধ্যে আবার আরেকটা, এই টবটাকে মনে করেন মামলা নাম্বার, মানে 50/2024। তো এই 50/2024-এর আন্ডারে তখন একটা নারাজি দরখাস্ত দেওয়া হয়। তার মানে এই টবের মধ্যে আরেকটা নতুন গাছ লাগানোর চেষ্টা করা হয়। তার মানে এটা একটা সিআর কেসেরই আরেকটা ভিন্ন রূপ, মানে সেকেন্ড অ্যাটেম্প। প্রথম চেষ্টায় পারলেন না, অনেকে আছেন এই ব্যাচে প্রথম চেষ্টায় দুর্ভাগ্যবশত অল্প সময় দেওয়ার কারণে হয়তো বা পাস হয়নি, দ্বিতীয়বার চেষ্টা করছেন। আবার ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষাতেও কিন্তু সেকেন্ড চান্স হয়। তো নারাজি পিটিশন হচ্ছে সিআর কেসেরই একটা সেকেন্ড ভার্সান, মানে এটাও একটা ফরিয়াদির মানে কমপ্লেন্ট বা অভিযোগ, কিন্তু এটা সেকেন্ড ট্রাই। মূল অভিযোগের আন্ডারে আরেকটা অভিযোগ, যে আমি ওইটা মানি না, যে তদন্ত রিপোর্ট দিয়েছে সেটা মানি না, আমার মামলা ঠিক আছে, আবার নতুন করে তদন্ত দেওয়া হোক, অন্য সংস্থাকে তদন্ত দেওয়া হোক, ওসি কে দেওয়া হয়েছিল, ওসি কে না দিয়ে এবার পিবিআই কে দেওয়া হোক বা সিআইডি কে দেওয়া হোক, এইভাবে তদন্ত রিপোর্ট যেন ভিন্ন নিজের পক্ষে আসে, সেই চেষ্টাতে সেই আশায় যে দরখাস্ত দেওয়া হয় সিআর কেসের মতোই, সেটাকে বলা হয় নারাজি। নতুন আর ওকালতনামা লাগে না, মানে আগের টবেই গাছ লাগানো। আশা করি যেটা কি বুঝতে পেরেছেন, সিআর বা কমপ্লেন্টেরই একটি ভিন্ন রূপ, বা একটা ফ্রেশ কমপ্লেন্টও বলতে পারি। তাহলে আপনার এখানে কোথাও একটু লিখে রাখেন যে নারাজ ইকুয়াল টু ফ্রেশ কমপ্লেন্ট, নারাজ ইকুয়াল টু ফ্রেশ কমপ্লেন্ট, নতুন একটি অভিযোগ ওই আগের অভিযোগের আন্ডারে। তার মানে মামলা নাম্বার পরিবর্তন হচ্ছে না, যেমন টপ পরিবর্তন হয় না এরকম। নারাজি, নারাজি শব্দের আক্ষরিক অর্থ হলো রাজি না হওয়া বা সম্মত না হওয়া। তদন্ত প্রতিবেদন দ্বারা সংক্ষুব্ধ, সংক্ষুব্ধ মানে যার পছন্দ হলো না, ক্ষুব্ধ, ক্ষুব্ধ হয়ে গেলেন মানে রাগান্বিত হয়ে গেলেন। এখানে রাগান্বিত আর সংক্ষুব্ধের মধ্যে পার্থক্য আছে। আমার এটা পছন্দ না বলে আমি রাগ করলাম, এই অ্যাংরি না, কিন্তু এটা সংক্ষুব্ধ বলতে সেটাকে না মানা, সেটার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়া। এই মামলার যে কোনো পক্ষ যখন এর বিরুদ্ধে আপত্তি দাখিল করেন তখন এটিকে বলা হয় নারাজি দরখাস্ত। ফৌজদারি কার্যবিধির কোথাও নারাজি দরখাস্তের বিষয় উল্লেখ না থাকলেও দীর্ঘদিন যাবৎ আমাদের বিচারাঙ্গনে ম্যাজিস্ট্রেট বা বিচারক কর্তৃক এ ধরনের দরখাস্ত গ্রহণ, পরবর্তী শুনানি অন্তে তা মঞ্জুর অথবা না মঞ্জুর প্রথা চলে আসতে থাকায় এটি আইনগত অবস্থান লাভ করেছে। তার মানে চলতে চলতে এটা একটা কাস্টম বা রীতিতে পরিণত হয়েছে, এবং এটা একটা নারাজিটা আইনগত মর্যাদা লাভ করেছে, যে নারাজি দেওয়া যাবে, এটা একটা প্রচলন হয়ে গেছে, প্র্যাকটিসের একটা অংশ। তার মানে আপনি ফৌজদারি কার্যবিধি পড়ে কিন্তু নারাজি শব্দটা পাবেন না বিআর অ্যাক্টের মধ্যে। তবে হ্যাঁ, এই ধরনের মোটা যে বইগুলো আছে, মোটা বইগুলোতে অবশ্যই আপনার সিআর কেসের আন্ডারেই নারাজি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করা হবে, অথবা যেগুলো গাইড আছে বাজারে, যেমন আমার নোটে নারাজির বিষয়টা উঠে আসছে, তেমনি গাইডে নারাজির বিষয়টা উঠে আসছে, কেননা বিগত সালে নারাজি থেকে প্রশ্ন আসছে তাই। নারাজি দরখাস্তের বিষয়ে একজন ম্যাজিস্ট্রেট কি পদক্ষেপ নেবেন? তদন্ত প্রতিবেদন দ্বারা সংক্ষুব্ধ হয়ে কোনো পক্ষ যদি বিজ্ঞ আদালতে নারাজি দরখাস্ত দাখিল করেন, সেক্ষেত্রে বিজ্ঞ আদালত তা
হয় মঞ্জুর করবেন, নচেত তা না মঞ্জুর করবেন। তার মানে আদালত যদি দেখে এটা অযথা শুধুমাত্র করা হচ্ছে, এটা করার কোনো কারণ নাই, বা নারাজি দরখাস্তে যে গ্রাউন্ড বা হেতুবাদ বা কারণ দেখানো হয়েছে সেটা স্ট্রং না, মানে আলতু ফালতু, যে আলতু ফালতু বলতে বেজলেস, অযৌক্তিক, তখন কিন্তু কি করতে পারেন, নারাজি দরখাস্তটা গ্রহণ নাও করতে পারেন। উভয় ক্ষেত্রে বিজ্ঞ আদালত যে যে পদক্ষেপ গ্রহণ করবে তার নিম্নে আলোচনা করা হলো। তো এখানে দেখেন, নারাজি দরখাস্ত মঞ্জুর হওয়ার পরবর্তী পদক্ষেপ। যদি নারাজি দরখাস্ত মঞ্জুর করে তাহলে আদালত কি করবে? শাহজাহান আলী বনাম বেলায়েত হোসেন, 47 DLR 1995, 479 পৃষ্ঠায় এই মামলায় বলা হয়েছে, পিটিশন 200 ধারার অধীন একটি নতুন অভিযোগ, একটু আগে যেটা আমি বললাম ফ্রেশ কমপ্লেন্ট, মানে নতুন অভিযোগ, এবং এমন পিটিশন গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট 190(1)(ক) ধারায় উক্ত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে, বা পুলিশ কর্তৃক অধিকতর তদন্ত করা নির্দেশ দিতে পারে। এমন নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসাবে বিবেচনা করবেন। দরখাস্তকারীর জবানবন্দি গ্রহণপূর্বক তা আমলে গ্রহণ করতে পারেন, বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারেন, কিংবা অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারেন। তার মানে আবার তদন্তে পাঠাতে পারেন, অথবা সরাসরি আমলেও নিতে পারেন যদি কনভিন্সড হন। নারাজি দরখাস্ত যদি না মঞ্জুর করা হয়, রিজেক্ট করে দেওয়া হয়, তাহলে কি হবে? নারাজি পিটিশনকে ম্যাজিস্ট্রেট নালিশি দরখাস্ত হিসেবে আমলে গ্রহণ করতে বাধ্য নন। নারাজি দরখাস্ত সঠিক নিয়মে দাখিল হলেও বিজ্ঞ আদালত তা মঞ্জুর করতে বাধ্য নন, অর্থাৎ ম্যাজিস্ট্রেট তার ক্ষমতা বলে নারাজি দরখাস্ত না মঞ্জুর তথা প্রত্যাখ্যান করতে পারেন। এর অর্থ কি? এই যে গাছটা মারা গেল, আপনার টবটা খালি হয়ে গেল, এই টবে আর নতুন গাছ লাগাতেই পারলেন না, টব খালি খালি পড়ে থাকলো, অর্থাৎ এই যে 50/2024 যে মামলাটা, এই 50/2024 মামলাটা ফাঁকা হয়ে পড়ে থাকলো। তার মানে এটা অঙ্কুরেই বিনষ্ট হয়ে গেল, মামলা শুরুতেই খতম হয়ে গেল। এই মামলা আসামি কখনো জানতেই পারলো না, অথবা অন্যভাবে ইনফরমালি জানতে পারে, কারণ আসামির কাছে কোনো অফিসিয়াল সমন যায় না বা কোনো গ্রেপ্তারি পরোয়ানাও যায় না। এটা বাদী চেষ্টা করেই বিফল হয়ে গেল প্রথমেই, আসামির জামিন নেওয়ারও দরকার হলো না। তাহলে এই নারাজিটাও কিন্তু কিসের অংশ? একটা সিআর এর অংশ, সিআর মামলার অংশ। হ্যাঁ, এক্ষেত্রে রিভিশন করা যাবে, ম্যাজিস্ট্রেটের যে কোনো অর্ডারের বিরুদ্ধে রিভিশন করা যায়, যদি না নাই সেক্ষেত্রে রিভিশন করা যাবে। রিভিশন অংশে আমরা সেগুলো পড়বো। ধন্যবাদ সেটা জিজ্ঞাসা করার জন্য। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধের কোনো প্রতিকার আছে কি? এই যে আপনার প্রশ্নের উত্তর এখানে আছে, থাকলে তা কোথায় এবং কোন কোন হেতু মূল? নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে তার প্রতিকার। নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তির যে সকল প্রতিকার আছে তার নিম্নরূপ: 1, নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি ফৌজদারি কার্যবিধির 436 ধারায় দারাজজ আদালতে বা মহামান্য হাইকোর্ট বিভাগে অনুসন্ধান বা তদন্তের জন্য আবেদন করতে পারেন। এটা 1 নম্বর প্রতিকার। 436-এ হাইকোর্টে চলে যেতে পারে যে এটা তদন্ত করা হোক, আমার মামলাটাকে শুরুতেই নষ্ট করে দেওয়া হলো। দায়রা জজ আদালতে বা মহামান্য বিভাগে রিভিশন দায়ের করা যেতে পারে। তার মানে অনুসন্ধানও চাওয়া যাবে, বাদী পক্ষের আইনজীবী চাইবেন, বাদী চাইবে আসলে আইনজীবীর মাধ্যমে, অথবা দায়রা জজে রিভিশন করা যাবে, অথবা মহামান্য হাইকোর্টে রিভিশন করা যাবে, অথবা নতুন করে নালিশি দরখাস্ত দায়ের করতে পারবেন। মানে এইভাবে যদি কোনো মামলা খারিজ হয়ে যায়, তাহলে মামলাটা সাজানো ভুল ছিল এটা ধরে নিয়ে আবার নতুন করে মামলা করা যাবে। নতুন মামলা করতে হলে কি করতে হবে? নতুন ওকালতনামা দিতে হবে। তার মানে পুরাতন টবে আর গাছ লাগানো যাবে না, নতুন টব নতুন গাছ, মানে নতুন মামলা নতুন ওকালতনামা এবং নতুন নাম্বার। তখন আর 50/2024 এই মামলাটার আন্ডারে আসবে না, নতুন একটা ফ্রেশ মামলা হবে। আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে প্রতিকার। মানে আমি পুরাতনটা বাদ দিয়ে দিলাম, নতুন করে মামলা করলাম, এটা একটা প্রতিকারের মধ্যেই ধরে নিতে পারি আমরা। আচ্ছা, নারাজি দরখাস্ত অগ্রাহ্য হলে সংক্ষুব্ধ ব্যক্তি যে সকল হেতুমূলে প্রতিকার প্রার্থনা করতে পারে। আচ্ছা, প্রতিকার 3টি, কিন্তু প্রতিকারের হেতু কি, মানে গ্রাউন্ড কি দেখাবো, আদালতকে বাহানা কি দিব, অজুহাত কি দিব, যে স্যার আমি এই কারণে প্রতিকার চাচ্ছি? আদালতকে তো কারণ বলতে হবে। হেতুবাদ বলতে রিজনস বা গ্রাউন্ডস বা কারণ, যেটাই বলি না কারণ। যদি সংক্ষুব্ধ পক্ষ মনে করেন, যে কি মনে করবেন, তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত
না করে না, এখানে ডিরেক্ট বলে দিতে হবে যে তদন্তকারী কর্মকর্তা নিরপেক্ষ তদন্ত করেননি, আসামি পক্ষের দ্বারা কি হয়েছেন, বায়াস হয়েছেন, প্রভাবিত হয়েছেন। বলতেও পারে যে আর্থিক সুবিধা নিয়েছেন, এটা বলা যাবে, কোনো সমস্যা নেই। তদন্তকারী কর্মকর্তা আইনানুগ পদ্ধতিতে তদন্ত পরিচালনা না করেন, তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অবৈধ লেনদেন করেছেন, একটু আগে যেটা বলছিলাম, মানে ঘুষ নিয়েছেন, আসামির থেকে ঘুষ নিয়ে আমার মামলাটাকে খেয়ে দিয়েছেন। একটু ইনফর্মাল ভাষা বললাম যেন বুঝতে সুবিধা হয়, এবং এই ভাষাগুলোর কারণে মনে থাকবে আপনাদের। তার মানে তদন্তকারী কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হলো, তিনি দেখবেন তো, মামলার কপি পাবেন, কপি অনুসারে আসামিদের কাছে যাবেন, এই তোমাদের নামে এই মামলাগুলো হয়েছে, দাও 50,000 টাকা দাও, দিলে তোমাদের বিরুদ্ধে এই মামলাটা আমি নর্মাল করে দিব, মানে চার্জশিট দিব না বা তদন্ত রিপোর্ট তোমাদের পক্ষে দেব, বিরুদ্ধে দেব। এগুলো হয় বাস্তবে, হয় বলেই বলার সাহস পাচ্ছি। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় রাজনৈতিকভাবে প্রভাবিত হয়েছেন, এটা কিন্তু খুব হতো বিগত সরকারের আমলে, এবং যে কোনো সরকারের আমলে রাজনৈতিক প্রভাব থাকেই পুলিশের উপরে। কারণ পুলিশ 100% রাজনীতি মুক্ত ভাবে কোনো কাজ করতে পারে না। একটা মামলায় আমার মনে আছে, আসামির পক্ষে আমি জেরা করছি কাকে, পুলিশকে, মানে মামলার বাদীকে আমি জেরা করছি, মামলার বাদীকে জেরা করছি, এটা একটা মাদকের মামলা। তো মামলাটা মিথ্যা আমি জানার পরেই মামলাটা নিয়েছি। একটা নিরপেক্ষ, মানে নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়েছে পুলিশ। রাস্তায় ধরেছে মোটরসাইকেল, ধরার পর বলেছে 10,000 টাকা দেয়, মানে তুই তো গাড়ি করেছে, 10,000 টাকা দে, নাহলে তোকে মামলা দিয়ে ফাঁসিয়ে দেবো। এই ধরনের ঘটনা ঘটেছে। তো দুইজন পুলিশ ছিল, তারা, এখন তার কাছে, একটা গরিব মানুষ, তার কাছে একটা মোটরসাইকেল আছে, ঠিক আছে, তার ব্যবসায় সে ব্যবহার করে, ছোটখাটো একটা ব্যবসায়। ইনস্ট্যান্ট তার কাছে তো 10,000 টাকা নেয়, আর দিবে কেন সে? তার মানে পুলিশ চাঁদাবাজি করতে গেছিল, গিয়ে ব্যর্থ হয়েছে, তাই তাকে ধরে নিয়ে গিয়ে মামলা দিয়েছে, এবং তার যে মোটরসাইকেলটা আটক করেছে। তো আমি কিন্তু ডিরেক্ট আদালতে এই প্রশ্ন করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটেছে, তাই আপনারা মিথ্যা মামলা দিয়েছেন। তখন সবাই আমার দিকে তাকাচ্ছে, আর তখন ম্যাজিস্ট্রেট একটু হাসছিলেন যে এত বড় সাহস দেখাচ্ছে নতুন আইনজীবী হিসাবে। তো আমি ভিন্ন কিছু তো বলছি না, আমি বলতেই পারি আপনি মামলা করেছেন, আপনি যে ফেরেস্তার মতন সব মামলা সত্যি করেন। খুব মজার বিষয় কি জানেন, যে মামলা, জিয়ার মামলা পুলিশ নেয়, পুলিশ বাদী মামলা হয়, যে মাদক মামলাগুলো হয় সবগুলোই তো পুলিশ বাদী হয়, কোনো না কোনো তো এসআই বাদী হয়। তো পুলিশ বাদী হয়ে মামলা করছে, আবার পুলিশের তারই কোনো ভাই কি করছে, তদন্ত করছে। তো এক ভাই মামলা করছে, আরেক ভাই তদন্ত করছে পুলিশের, তাই সেই তদন্ত রিপোর্টের বিশ্বাসযোগ্যতা কতটুকু হতে পারে? তো এই আজকে বা গতকালকের যিনি আইন বিষয়ক উপদেষ্টা, তার বক্তব্য শুনলাম 20 মিনিটের, ভালো লাগলো যে তদন্ত বিষয়ে পৃথক কমিশন গঠন করা প্রয়োজন আছে। কারণ পুলিশ মামলা করবে বাদী হয়ে, আবার পুলিশই তদন্ত করবে, এইটা কেমন না? তো তদন্ত নিরপেক্ষ একটা সংস্থাকে দেওয়া উচিত, তাদের সাথে পুলিশের কানেকশনই থাকবে না, তারা জাস্ট তদন্তই করবে। যেমন পিবিআই তদন্ত করে, কিন্তু পিবিআই এর যে তদন্ত রিপোর্ট সেটাও বায়াস হতে পারে। তো আরো তাদেরকে ফ্রেশ এবং আলাদা কমিশনের আন্ডারে দিতে হবে, কারণ পুলিশ প্রশাসনের আন্ডারেই কিন্তু পিবিআই হতে হবে। মানে আমার বক্তব্য হচ্ছে, প্রশাসনিক কর্মকর্তা যারা পুলিশ, তারা মামলা করবে, কিন্তু যারা তদন্ত করবে তারা প্রশাসনের আন্ডারে না হয়ে আলাদা ভিন্ন কোনো সংস্থা হবে। পিবিআই কিন্তু প্রশাসনেরই একটা বডি, অতএব পিবিআই কে না দিয়ে পিবিআই কে প্রশাসন থেকে আলাদা করে তদন্তকারী কর্মকর্তা হিসাবে, তদন্তকারী সংস্থা হিসেবে আলাদাভাবে তাদেরকে তৈরি করতে হবে। সিআইডিও তা, ডিবি পুলিশকেও সেভাবেই করতে হবে। তো আশা করি এটা যদি বাস্তবায়ন হয়, অবশ্যই মানুষের ভোগান্তি কমবে, এবং পুলিশের যে দৌরাত্ম্য সেটা কমবে, এবং সাধারণ মানুষ এবং পুলিশের মধ্যে অবশ্যই বন্ধুত্ব তৈরি হবে। এখন পুলিশকে মানুষ ভয় পায়, বা পেতো কিছুদিন আগে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় অন্য কোনো অন্যায় প্রভাবের শিকার হয়েছেন, মানে পুলিশের বা তদন্তকারী কর্মকর্তাকে যত ধুয়ে দেওয়া যায় সেটাই এখানে লেখা আছে। তদন্তকারী কর্মকর্তা তদন্ত পরিচালনার সময় কর্তব্যে অবহেলা করেছেন, তার মানে কর্তব্য অবহেলা, এটা কোনো প্রভাব বলছে না, মানে নিজের অবহেলার কথা বলছে, মানে পেশাগত অবহেলা এখানে। পুলিশ প্রতিবেদনটি অবৈধ, তার মানে কিছু প্রসিডিউরাল মিস্টেক আছে, যে সিডি বা কেস ডায়েরি ফলো করে তার প্রতিবেদনটা করার কথা বলা আছে। ফৌজদারি কার্যবিধি এবং তাদের যে পুলিশ, মানে পুলিশের জন্য যে আইনগুলো আছে, পুলিশ কোড, সেটা যদি তারা ফলো না করে সেটা করে, সেটাও অবৈধ বলতে পারে। অথবা
পুলিশ প্রতিবেদনটি অসম্পূর্ণ, তার মানে এটা একটা ইনকমপ্লিট প্রতিবেদন, এটা থেকে সত্যতা আসেনি। তো এখানে এই যে পয়েন্টগুলো আমি খুব বইয়ে খুব একটা পাইনি, বেশি পাইনি, এটা আমার বাস্তব মামলা পরিচালনার নিরিখে আমার এবং আমার সিনিয়রের এবং অন্যান্য সিনিয়র যেটা আমি দেখেছি, আমি যখনই নারাজি পিটিশন দেখেছি কাউকে দিতে, আমি একটু চট করে দেখে নিয়ে আমি বলেছি যে একটু দেখি ওর মানে স্যারকে বলেছি, সিনিয়রকে, স্যার একটু আমি দেখি পিটিশনটা আপনার দাখিল করার আগে, তখন আমি একটু গ্রাউন্ডস গুলো দেখে নিয়েছি। তো এই গ্রাউন্ডস গুলো আমি দেখেছি, তাই আমি সেখান থেকে দিতে পেরেছি আপনাদের। তো আজকের আলোচনা এতটুকুই। তো আমাদের কনফিউশন হচ্ছে গ, আর 33-এর ক। 33-এর ক। 29 গয়ে এখানে 10 বছর উল্লেখ আছে, আর এখানে 33 কয়ে এখানে 7 বছর আছে। তো এই ম্যাজিস্ট্রেট দিবে কত, 10 দিবে না 7 দিবে, এই তো কনফিউশন, তাই তো? জি স্যার, জি। আচ্ছা, এটা এখন দূর করি আপনার। 29 গয়ের বিষয়বস্তু কি? যে সকল অপরাধে মৃত্যুদণ্ডের দণ্ডনীয় নয়, হ্যাঁ, এই জি। ধরনের সরকার হাইকোর্টের সাথে পরামর্শক্রমে এই ধরনের এরূপ সকল অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করবেন। তার মানে 29 গয়ের বক্তব্য হচ্ছে ক্ষমতা অর্পণ করবে কিনা। তফসিল 4 প্রথম বক্তব্যই কিন্তু এই 29 গ। 29 গয়ের হুবহুই তফসিল 4 প্রথমে দিয়ে দেওয়া আছে। তফসিল 4 যদি দেখেন, তফসিল 4 প্রথমেই 29 গ এর যে বক্তব্য সেটাই তুলে দেওয়া আছে। মানে ম্যাজিস্ট্রেটদের উচ্চতর ক্ষমতা এখানে, সিএমএম, সিজেএম, এসিএমএম, এমএম, যে কোনো প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এখানে সিএমএম সিজেএম এরা কিন্তু ভিন্ন কেউ না, এরাও কিন্তু প্রথম শ্রেণীরই ম্যাজিস্ট্রেট। বুঝতে পেরেছেন? জি স্যার। কারণ ম্যাজিস্ট্রেট তো সর্বোচ্চ পর্যায়ের যদি দেখতে চাই তাহলে প্রথম শ্রেণীরই তো হবে। থার্ড ক্লাস বাস্তবে নাই, আইনে আছে, সেকেন্ড ক্লাস আছে যারা নতুন, তারপরে ফার্স্ট ক্লাস থেকেই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে এসিএমএম, তারপরে সিএমএম বা এমএম, এইভাবে একটু প্রমোশন পেয়ে, তার মানে সিএমএম বা সিজেএম তিনি কিন্তু এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তার মানে সাধারণ যদি ক্ষমতা বলি, তাহলে 32-এ একজন ম্যাজিস্ট্রেটের ম্যাক্সিমাম ক্ষমতা 5 বছর এবং 10,000 টাকা ফাইন করার ক্ষমতা। জন্য এটা হচ্ছে 32-এর জেনারেল বা সাধারণ ক্ষমতা। মানে ক্ষমতা ম্যাজিস্ট্রেট গণের। এটা 32 নিয়ে আপনার কনফিউশন নাই। এবার 32-এর পরে 29 গতে আসছি, যে অধিকতর বা উচ্চতর ক্ষমতা দিবে কিছু কিছু সিলেক্টেড ম্যাজিস্ট্রেটদের, তাদের কাজের পারফরমেন্সের উপর ভিত্তি করে, তাদের অভিজ্ঞতার উপর ভিত্তি করে, তাদের ক্যাপাসিটি কেমন তৈরি হয়েছে, বুঝছেন কেমন তারা, তাদের ট্র্যাক রেকর্ড দেখে হাইকোর্টের সাথে পরামর্শ করে সরকার বলবে মিস্টার অমুক 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 এই ধরনের 100 জন ম্যাজিস্ট্রেটকে এই ক্ষমতা দেওয়া হোক 29 গ অনুসারে। কি ক্ষমতা? যে এরা শুধুমাত্র মানে তফসিলের অষ্টম কলমে যেগুলো উল্লেখ করা আছে সেগুলোরই বিচার করবেন না, তারা আরো কিছু অতিরিক্ত মামলা যেগুলো দায়রা জজে বিচার হওয়ার কথা সেগুলো তারাও করবে। কোনগুলো? মৃত্যুদণ্ডের দণ্ডনীয় নয় এরূপ সকল অপরাধের বিচার করতে পারবে। এখানে দুইটা ক্যাটাগরি করা হয়েছে, সিএমএম সিজেএম এবং এসিএমএম এর। তাদের জন্য মৃত্যুদণ্ড বাদ দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড সহ অন্যান্য সকল অপরাধের, তার মানে 10টা সেকশন বাদ যাবে পেনাল কোডের, তাছাড়া সবগুলোই পারবে তারা। এটা গেল। এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে এমএম মানে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর হচ্ছে যে কোনো প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারা মৃত্যুদণ্ডে, যাবজ্জীবন কারাদণ্ডে এবং 10 বছরের অধিক কারাদণ্ড ব্যতীত, তার মানে 10 বছরের অধিক, যদি 10 বছর হয় সেক্ষেত্রে কি এমএমএম, মাজিদ ভাই, মনে জি স্যার। করেন একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাকে 29 গ অনুসারে ক্ষমতা দেওয়া হলো, যে অপরাধের সাজা 10 বছর, সেটা কি তিনি পারবেন করতে? 10 বছরের অধিক নয়, হ্যাঁ 10 বছর এটা পারবে স্যার। যেমন 104 ধারায় কি আছে, কালপেবল হোমিসাইড আছে না? আছে। 104 ধারায় আমরা জানি কি কালপেবল হোমিসাইড আছে, তো কালপেবল একশো একশো হোমিসাইড যদি, একশো 104 না স্যার, 304। সরি, 304 ধারায় কালপেবল হোমিসাইড আছে। তো 304 ধারার কালপেবল হোমিসাইডের সর্বোচ্চ সাজা কত? আইনটা আমি শেয়ার করছি ওয়েবসাইট থেকে।
এখানে দেখেন 304 ধারার পানিশমেন্ট ফর কালপেবল হোমিসাইড নট অ্যামন্স টু মার্ডার, তার মানে মার্ডার না, কালপেবল হোমিসাইড। এটা দেখেন ম্যাক্সিমাম, এটা টার্ম হবে মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স। ঠিক আছে, জি স্যার। এখানেও আছে মে এক্সটেন্ড টু 10 ইয়ার্স, তার মানে ম্যাক্সিমাম 10 বছর পর্যন্ত 10 বছর পর্যন্ত হতে দেওয়া পারে। যাবে। তার মানে এই একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু এই 104 ধারার বিচার সাধারণত করতে পারে না, কিন্তু তাকে যদি 29 গয়ে তাকে সেই ক্ষমতাটা দেওয়া হয়, তাহলে তিনিও তখন কিন্তু করতে পারবে। 104 ধারার বিচার করতে পারবে। বুঝতে পেরেছেন আমার কথা? জি স্যার, এতটুকু বুঝতে ক্লিয়ার পারছি। হলো কিনা? জি উনত্রিশ স্যার। গয়ে যদি মনে মনে করেন আপনি, ধরে নেন আপনি একজন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, তো সাধারণভাবে আপনি এই 304 ধারার পেনাল কোডের মামলার বিচার করতে পারবেন না। এখন 29 গয়ে যদি সরকার আপনার প্রতি একটু নেক নজর দিয়ে অতিরিক্ত ক্ষমতা দেয়, সেক্ষেত্রে বিশেষ আপনিও ক্ষমতা এই দেয়। 304 ধারার যে অপরাধ বিচার করতে পারবে। বিচার করতে পারবেন। তো 304 ধারার অপরাধের বিচার করতে পারবেন এর অর্থ এই নয় যে আপনি 10 বছর সাজা দিতে পারবেন। আপনি যদি দায়রা জজ হতেন, তাহলে আপনি 10 বছর সাজা দিতে পারেন, আপনাকে বিচারের পারমিশন দিল কিন্তু 10 বছরের সাজা দেওয়ার পারমিশন দেয়নি। আবার এই কথাটার দিকে ধ্যান দেন, আপনাকে বুঝতে পারছি। বিচার করার পারমিশন দিল এই অপরাধের, তার মানে আপনাকে সর্বোচ্চ 10 বছরের সাজা দেওয়ার পারমিশন দেওয়া হলো না। আপনাকে কি দেওয়া হলো? আপনাকে জাস্ট 304 ধারার কালপেবল হোমিসাইড অপরাধের বিচারের পারমিশন দিল, যেইটা 29 গতে দেওয়া হলো। এবার 33 গতে কি বলা হচ্ছে? কতিপয় ম্যাজিস্ট্রেটের উচ্চতর ক্ষমতা। 29 গ ধারা বলে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, মনে করেন আপনি নিজে, আপনাকে সে ক্ষমতা দিল যে আপনি জি। কালপেবল হোমিসাইডের বিচার করেন। কালপেবল হোমিসাইডের বিচার যদি দায়রা জজ করেন বা অতিরিক্ত দায়রা জজ করেন, তিনি কিন্তু ম্যাক্সিমাম 10 বছর দিতে পারবেন, কিন্তু আপনি দিতে পারবেন না, কারণ আপনি কারণ 29 গ আমার। বলে একজন উচ্চতর ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট, ইউ আর নট এ সেশন জাজ। বুঝতে পেরেছেন বুঝতে পারছি। বিষয়টা? জি স্যার, এই জি স্যার, কারণে আপনি ক্লিয়ার। এই কারণে আপনি 7 বছর ম্যাক্সিমাম দিতে পারবেন, হ্যাঁ, আপনার আমি উচ্চতর 10 ক্ষমতা বছর দেওয়ার পর্যন্ত কারণে পারবো না। পারবেন না। তাহলে জি আপনি জি। সর্বোচ্চ 7 বছর দিতে পারবেন। এখানে কি লেখা আছে? মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড ও 7 বছর অধিক কারাদণ্ড ব্যতীত যে কোনো দণ্ড, তার মানে 7 বছর বা তার নিচে আপনাকে দিতে হবে, যদিও আপনি কালপেবল হোমিসাইডের বুঝতে অপরাধের পারছি বিচার স্যার। করতেন। আমি 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 ক্লিয়ার স্যার, মানে আমি বিচার করতে পারবো, কিন্তু হুম, হুম, সাজাটা 10 বছর দিতে পারবো না, আমি সর্বোচ্চ 7 দিতে পর্যন্ত পারবো দিতে না। পারবো। জি স্যার, তাহলে ক্লিয়ার, থ্যাংক ইউ স্যার। 29 গয়ের বিষয়বস্তু আপনাকে পাওয়ার দেওয়া হলো, আর 33 গয়ে কতটুকু সাজা দিতে পারবেন সেটা আবার নির্দিষ্ট করে দিল, মানে আপনাকে এখানে আবার ক্ষমতা লিমিটেড করে দিল। বুঝতে পারলেন বিষয়টা? বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এখানে আসসালামু আলাইকুম। চমৎকার একটা বিষয়, 29 গয়ে ক্ষমতা দিচ্ছে মামলার বিচার করার, কিন্তু কত সাজা দিবেন সেটা বলে 32 আর 33 কতে। 32-এ সাধারণ ক্ষমতা, যদি আপনাকে বিশেষ ক্ষমতা না দিত আপনি 5 বছরের বেশি দিতে পারতেন না। যদি আপনাকে 29 গয়ে ওই যে অতিরিক্ত কিছু ক্ষমতা দেয়, তাহলে আপনি 7 বছর মানে 2 বছর এক্সটেনশন মোটামুটি পাবেন। মোটামুটি স্যার, আমি একটা উদাহরণ দিই। রাজশাহী ইউনিভার্সিটির গেট থেকে হুম, আমচত্বর পর্যন্ত যাওয়ার আমাকে পারমিশন দিছে, কিন্তু তারপরে আমি যাইতে আর পারবো না। হ্যাঁ, হ্যাঁ, তারপরে যাইতে গেলে আমার 33-এর কর যাইতে হবে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। মানে দৌড় দেওয়ার তার মানে পারমিশন দিছে, কিন্তু তারপরে যাওয়া যাবে না। হ্যাঁ, 32-এ সাধারণ ক্ষমতা, 33 গয়ে একটু অতিরিক্ত ক্ষমতা কারা পাবে? যারা 29 গয়ে আসলো। আচ্ছা, এই বিষয়ে সোহাগ ভাই মেবি কিছু বলতে চাচ্ছেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, সোহাগ ভাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার একটু প্রশ্ন ছিল, সেটা হচ্ছে স্যার এই যে এই এমএম এবং এসিএমএম এই দুইজনের কি ওই যে 5 বছর পর্যন্ত কারাদণ্ড, এইটার ক্ষমতাটা কি মানে বিচারের ক্ষমতা কি এমনি সাধারণভাবে কি একই, বিশেষ ক্ষমতায় আমি না আচ্ছা, গেলে? আচ্ছা, হ্যাঁ, মানে 32 ধারাতে এখানে জি জি। উল্লেখ আছে এম হ্যাঁ, জি আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তো এর মধ্যে তো এসিএমএম, তারপরে সিএমএম, তারপরে এসিজেএম বা সিজেএম, এদের কথা তো উল্লেখ নাই, তাই তো? জি 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 হ্যাঁ। তো এখানে ম্যাজিস্ট্রেটের সাধারণ ক্ষমতা বলতে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে ওই সিএমএম সিজেএম মানে অতিরিক্ত দুইজন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল, অতিরিক্ত চিফ মেট্রোপলিটন, আর চিফ দুইজন আছেন অতিরিক্ত। জি এই চিফ দুইজন হচ্ছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারাও প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটেরই সমতুল্য ক্ষমতাধর। তার মানে 32 ধারার 5 বছর পর্যন্ত তাদের ক্ষমতা। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি, তাহলে ঠিক এই আছে যে স্যার। এখানে লেখা, এই যে এখানে এই মুহূর্তে আমি যেটা হাইলাইট করব,
আপনার ব্লু কালার দিয়ে যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে ট্রিট হবেন। যে এখানে এই সিএমএম টা আসলে উল্লেখ নাই তো, কোথাও দেখিনি, এই জন্য প্রশ্নটা করলাম। এই এই কারণে তারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে, মানে ম্যাজিস্ট্রেটের ক্যাটাগরি তো আসলে অ্যাকচুয়ালি তিনটা। একটা থার্ড ক্লাস ম্যাজিস্ট্রেট, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট। তো ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের উপরে গেলে তাকে অবশ্যই সাবজাজ। সাবজাজ বলতে কাকে বোঝায় জানেন কি? জি স্যার। ম্যাজিস্ট্রেট বলতে প্রথমে থার্ড ক্লাস, বাস্তবে যেটা নাই। মানে প্রথমে যিনি ম্যাজিস্ট্রেট হবেন তিনি প্রথমেই তাকে কি দেওয়া হবে, সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়। একটু প্রমোশন হলে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হবেন। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হিসেবে কিছুদিন, মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে কিছুদিন তিনি যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট জুডিশিয়ারিতে যদি তিনি কর্মরত থাকেন, তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বলা হবে। তারপরে তারপরে হয়তোবা এসিএমএম, তারপরে সিএমএম, এভাবে আসবে, বা সিজেএম, আর এসিজেএম, এভাবে তিনি প্রমোশন পাবেন। তার মানে এই না যে তিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বেশি কিছু হয়ে গেছেন উপরে। তিনি প্রথম স্যার শ্রেণীর ম্যাজিস্ট্রেটই থাকবেন, যদিও চিফ বা অতিরিক্ত চিফ হয়ে যান। এখন অতিরিক্ত চিফ বা চিফের পরে তিনি হবেন সাব জজ। তো সাব জজ বলতে কাকে বোঝায় সেটা জিজ্ঞাসা করেছি। স্যার কেউ জানেন বলতে কি পারবো না। সাব জজ বলতে কাকে বোঝায়? এটা নোট করে নেন। সাব জজ বলতে যুগ্ম জেলা জজ। যুগ্ম জেলা ও দায়রা জজকে সাব জজ বলা হয়। যুগ্ম জেলা ও দায়রা জজকে সাব জজ বলা হয়। ঠিক আছে? মানে তিনি অর্ধেক জজ হলেন, পূর্ণ জজ না। সাব জজ বলতে যুগ্ম জেলা ও দায়রা জজকে, মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট এন্ড সেশন জাজ। জয়েন্ট যুগ্ম ডিস্ট্রিক্ট এন্ড জেলা সেশন জজ। জাজকে, হ্যাঁ, যুগ্ম যিনি তিনি হচ্ছেন সাব জাজ। সাব জাজ কিন্তু বাস্তবে এই শব্দটা অনেক ব্যবহার করা হয়। আচ্ছা আজকে জানলেন সেটা। আচ্ছা, স্যার, ঠিক আমরা আছে। যদি ছয় ছয় ধারা যদি দেখি, সেই ছয় ধারার মধ্যে চার শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কথা বলা আছে, তো সেখানে হুম। স্যার প্রথমে আছে মেট্রোপলিটন এলাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হুম। অন্যান্য এলাকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। এইটা একটা হ্যাঁ, ক্যাটাগরি। তারপরে প্রথম এটা শ্রেণী, করে। তারপর দ্বিতীয় শ্রেণী, তারপর তৃতীয় শ্রেণী। তাহলে এখানে তো হুম। চারটা শ্রেণী ভাগ করা হয়েছে। ভাগ তাহলে করা হয়েছে এখানে প্রথম শ্রেণী এখানে। এবং চিফ দুটা কি মানে মানের দিক থেকে কি স্যার সমমান, বা বিচারের দিক থেকে সমমান কিনা তাহলে? না না, বিচারের দিক থেকে অবশ্যই সমমান না, কিন্তু তাকে যদি বলা হয় সে কোন ক্লাসের, তাহলে এখানে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটই ধরা হবে। এখন আপনি যদি বলেন যে আমি তো কোনো ধারার মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ক্ষমতা পাচ্ছেন, আপনাকে তফসিলে যেতে হবে। তফসিলে কিন্তু আলাদা আলাদা বা সাবহেড দিয়ে কিন্তু বর্ণনা করা আছে যে চিফ, অতিরিক্ত চিফ তাদের কি কি ক্ষমতা থাকবে, এবং তার মানে তফসিলের স্যার এই অষ্টম যে কলমে আছে। দ্বিতীয় সিএমএম, তফসিলের, বলেন। স্যার বলেন। সিএমএম কি তাহলে স্যার ওই যে মানে 32 ধারার যে ক্ষমতা আছে যেটা, সেটা সিএমএম এবং এমএম দুইজনের একই ক্ষমতা, তাই তো? হ্যাঁ, কিন্তু না, সেখানে যদি 29 গতে তারা অতিরিক্ত ক্ষমতা প্রাপ্ত হয় সেই ক্ষেত্রে হবে। তাছাড়া উম, অতিরিক্ত ক্ষমতা প্রাপ্ত না হলে না সেইটা তারা বাদে কিন্তু আমি নর্মালি জেনারেলটা নর্মালি বলতেছি। সিএমএম হবেন। হ্যাঁ, সেক্ষেত্রে জেনারেলি হবেন। সেক্ষেত্রে 32 ধারা এইটা প্রাসঙ্গিক হবে, এবং সেই সাথে আপনার তফসিল দিতে হবে। এখানে কিছুটা ধারার মধ্যে স্বল্পতা আছে, কিছুটা লিমিটেশন আছে। তফসিলে জি। গেলে আপনি পূর্ণ পূর্ণ কে কি কি ক্ষমতা হোল্ড করে বিস্তারিত আছে। ঠিক আছে? আপনি আচ্ছা দ্বিতীয় তফসিলের অষ্টম কলামে পাচ্ছেন শুধুমাত্র পেনাল কোডের অপরাধগুলোর বিষয়ে কে বিচার করবে। আর আপনি তৃতীয় তফসিলে পাচ্ছেন সাধারণ ক্ষমতা। চতুর্থ তফসিলে পাচ্ছেন উচ্চতর ক্ষমতা। ঠিক আছে? সেগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনার প্রশ্নের উত্তর আরো ক্লিয়ার হবে। বাস্তবেও কিছু আইনও জানতে পারবেন। এবং জি, সেখানে ঠিক আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটেরও ক্ষমতা দেওয়া আছে, মানে বর্তমানে আহ, আর্মিদেরকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেটা। আর কোনো প্রশ্ন আছে আপনার? না স্যার, আর 29-এর গ এবং 33-এর ক দুটা মোটা আল্লাহ বুঝছি স্যার, এটা এর ক্লিয়ার। আগে বুঝতেন, আপনি সেদিন মেসেজ দিয়েছিলেন ওইটাই, কিন্তু আজকে আমি হ্যাঁ একটু হ্যাঁ। মানে বাস্তব, ওই যে কালপেবল হোমিসাইড অপরাধের কথা বলে যেটা দিলাম। হচ্ছে স্যার বিশেষ ক্ষমতা, মানে ও বিচার করতে পারবে, আর ওটা হচ্ছে দণ্ড দিতে পারবে। 33-এ ক দণ্ড হ্যাঁ, হ্যাঁ, দিতে পারবে, 29 গতে বিচার করার ক্ষমতাটা তাদেরকে শুধু দেওয়া হয়েছে, যে হ্যাঁ, এই ক্ষমতাই বিচার করতে পারবে। বিচারের বিচারের পারমিশন একটা, আর আরেকটা কত সাজা দিতে পারবে তার লিমিটেশন করে দেওয়া। স্যার আমি যদি সংক্ষিপ্ত ভাবে একটু বলি স্যার, এটা 29-এর গটা হচ্ছে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত মৃত্যুদণ্ড ছাড়া
সব বিচার করতে পারবে সিএমএম, সিজেএম, এসিএমএম এরা। এবং 10 বছরের কম যে বিচারগুলো আছে সেগুলোর বিচার করতে পারবে এমএম এবং ফার্স্ট ক্লাস। এবং হুম, এইখানে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এই ম্যাজিস্ট্রেটরা এরা 7 বছর পর্যন্ত দণ্ড দিতে পারবে হুম, 33-এর কথায়। হ্যাঁ। জি আচ্ছা, স্যার, ঠিক আছে। এখন যদি প্রশ্ন করা হয় যে একজন সিএমএম উচ্চতর ক্ষমতা পাওয়ার পরে সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারবেন, উত্তর কি হবে? সর্বোচ্চ স্যার 7 বছর। 7 বছর, মানে তিনি সিএমএম হোক আর এমএম হোক, তিনি সাত জি, বছরের উপরে যেতে পারবে না। 33 কতে লিমিটেশন দিয়ে দেওয়া হয়েছে, যদিও তিনি যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মামলার বিচার করছেন, কিন্তু মামলার নেচার মামলার বিচার এরকম করতে যে, পারবে। হ্যাঁ, মামলার নেচার এরকম যে যাবজ্জীবন দেওয়ার মতো না, কিন্তু ধারা চলে আসছে এরকম। বুঝতে পেরেছেন? আচ্ছা, জি জি। সেই সেই ক্ষেত্রে যদি স্যার এই 7 বছরের উপরে তাকে যদি শাস্তি দিতেই হয় বা তার ওই শাস্তি আসে, তখন সেক্ষেত্রে স্যার সে তখন কি করবে? এটা মামলা মামলায় বদলি ট্রান্সফার করে করে দিবে? দিবেন। মামলা অবশ্যই বদলি করে দিবেন। জি জি, বুঝতে পারছি স্যার। যদি তিনি দেখেন যে এটা বেশি দিতে হবে, শেষ পর্যায়ে সাক্ষ্য প্রমাণ নেওয়ার পরে, জাস্ট সাক্ষ্য নেওয়ার পরে আর্গুমেন্টের পর্যায়ে তিনি কি করে দিতে পারেন, বা আর্গুমেন্টের পরে ট্রান্সফার তিনি করে দিবেন। মামলাটা ট্রান্সফার করে দিয়ে দায়রা জজকে দিয়ে দিতে পারেন, যে এটা আমার মনে হচ্ছে যাবজ্জীবন দেওয়া উচিত, তা জি করেছে জি। কিন্তু আপনি যাবজ্জীবন দিয়ে দেন। বুঝতে পেরেছেন? ওকে এটা স্যার, তিনি ক্লিয়ার করতে স্যার। পারেন। তো ঠিক আছে, আর অন্য কারো প্রশ্ন আছে কি? আচ্ছা, অন্য কারো যদি প্রশ্ন না থাকে, তাহলে সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করে দেব। শুভরাত্রি।